এভাবেই ধীরে ধীরে সময় বয়ে যেতে লাগল। এনগেজমেন্টের পর উদিতার সাথে আশিয়ানের আর কোনো যোগাযোগ হয়নি। তবে তাসকিন আর আলেয়ার দৈনিক ফোন কলেই প্রেমালাপ চলত। উদিতার সময় নিজের রুমেই কাটে, আর আশিয়ানের বাসায় নিজের রুমে বসে ল্যাপটপের মাধ্যমে অফিসের কাজ করে আর বন্ধুদের নিয়ে ঘুরতে গিয়েই সময় কাটে তার। কিছুদিন রিল্যাক্সে থাকতে চায় সে। তারিন আর আশা বিয়ে ভাঙার জন্য নতুন কিছুই করতে পারেনি। ওরা বুঝে গেছে আশিয়ানের বিয়ে আর কোনো মতেই ভাঙতে পারবে না তারা। আশিয়ানকে ওরা এই কয়দিনে আরও ভালো করে চিনে গেছে। এই ছেলেটা বহুত ডেঞ্জারাস, কোনো কিছুই তার চোখ এড়ায় না। অবশেষে মেহেন্দির দিন চলে এলো। যার যার বাসায় অনুষ্ঠান করা হবে। আশিয়ানদের বাসার সামনের খোলা জায়গায় মেহেন্দি ও গায়ে হলুদের স্টেজ করা হয়েছে, আর আলেয়াদের বাসার ছাদের উপর স্টেজ তৈরি করা হয়েছে। এসব অনুষ্ঠানে উদিতা থাকবে না, সে মানা করে দিয়েছে। শুধু আলেয়ার জন্য অনুষ্ঠান করা হবে। উদিতা নিজের রুমেই হলুদ মেখে গোসল করবে এবং মেহেদি লাগাবে। উদিতা নিজের রুমে মেহেদি রঙা একটা শাড়ি পরে আছে, তাকে অনেক বেশি সুন্দর লাগছে। আশিয়ান পার্লার থেকে দুজন মহিলাকে পাঠিয়ে দিয়েছে উদিতাকে মেহেদি পরিয়ে দেওয়ার জন্য। না, কেয়া আর তারিন এসেছিল একবার, সবার সাথে দেখা করে আবার চলে গেছে। এনা ও কেয়া উদিতার সাথে অনেক ছবি তুলেছে। ওরা চলে যাওয়ার পর উদিতা নিজের রুমে বসে বসে মেহেদি পরতে লাগে। মহিলা দুজন ভীষণ সুন্দরভাবে উদিতার হাতদয়ে মেহেদি পরিয়ে দিচ্ছেন। বাকিরা সবাই ছাদের ওপরে অনুষ্ঠানে আনন্দ করতে ব্যস্ত। মিসেস আনিতা, উসামা আর উষা অবশ্য উদিতার পাশে বসে আছেন। উদিতার দুহাত পায়ে মেহেদি পরানো শেষ হল। উদিতার হাতে ছোট করে আশিয়ানের নাম লেখা হয়েছে। উদিতা তো লজ্জায় লাল হয়ে গেছে আশিয়ানের নাম দেখে। অপরদিকে আশিয়ান আর তাসকিনের ও মেহেদি অনুষ্ঠান চলছে। ভীষণ জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান হচ্ছে। বাংলাদেশের নামকরা সিঙ্গার কয়েকজন এসেছেন গান গাওয়ার জন্য। এনা ও কেয়া এবং আশিয়ানের খালাতো ও ফুফুতো বোন দুজন আশিয়ান ও তাসকিনকে মেহেদি পরিয়ে দিচ্ছে। বাকিরা নাচগান ও হৈহুল্লোড়ে ব্যস্ত। সেখান থেকে লাইভ সবকিছু দেখতে পাচ্ছে উদিতা তার ভাইয়ের ফোনে। আশিয়ান, তাসকিন দুজনেই বেশ হাসি খুশি। অবশেষে মেহেন্দি সন্ধ্যা শেষ হল। আশিয়ান মেহেদি ভরা হাত নিয়ে নিজের রুমে চলে এলো। মেহেদি শুকিয়ে যাওয়ার পর হাত ধুয়ে এসে মাথা ব্যথার ঔষধ খেয়ে বিছানায় গা এলিয়ে শুয়ে পড়ল সে। এত চিৎকার চেঁচামেচি সহ্য করতে পারে না আশিয়ান, তার মাথা ধরে যায়। এদিকে উদিতারও হাত পায়ের মেহেদি শুকিয়ে যাওয়ার পর হাত পা ধুয়ে ওযু করে এসে নামাজ পড়ে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ল। পরদিন সকাল থেকেই সবার ব্যস্ততা শুরু। আজ গায়ে হলুদ, তাই উদিতার কোনো চাপ নেই। সে দিব্যি নিজের রুমে বসে বসে আশিয়ানের দেয়া চকোলেট খাচ্ছে। উদিতা যেন আরও বেশি সুন্দরী হয়ে গেছে। একদম চোখ ধাঁধানো সৌন্দর্যের অধিকারী যাকে বলে। আসলে লোকে সত্যিই বলে যে বিয়ের ফুল ফুটলে মেয়েরা আগের থেকে অনেক সুন্দরী হয়ে যায়। বিকালে আশিয়ান ও তাসকিনকে হলুদ মাখিয়ে গোসল করানো হয়েছে গার্ডেনে। তাজিম আর তাসজিদ তো ওদেরকে হলুদ মাখিয়ে ভূত বানিয়ে ফেলেছে। দৌড়াদৌড়ি ও হলুদ মাখানো শেষে তাদের বিকালের ছোটখাটো অনুষ্ঠান সম্পন্ন হল। সন্ধ্যার পর শুরু হল হলুদের অনুষ্ঠান। আজ আশিয়ান ও তাসকিন মেহেদি অনুষ্ঠানের মতো হলুদ রঙা সেইম পাঞ্জাবি পাজামা পরল। তাদের মতো তাদের বাকি ভাইয়েরাও সেইম ডিজাইনের পাঞ্জাবি পাজামা পরেছে। তাদেরকে দেখতে অনেক ড্যাশিং লাগছে। ড্রেস কোড হল
পাঞ্জাবি হলুদ ও পাজামা সাদা। শুরু হলো নাচ গান। আশিয়ান ও তাসকিনের কাজিনরা সবাই হয় গান গাচ্ছে নয়তো নাচছে। অবশেষে আশিয়ান ও তার ভাইদের নাচ করার সময় এলো। আশিয়ান, তাসকিন, তাজিম, তাসজিদ, তাহমিদ, তামজিদ তারা 6 ভাই মিলে ইংলিশ গান কল দ্য পুলিশ হুইন শি ওয়াইন গানটির সাথে ফাটাফাটি ড্যান্স করল। নাচ শেষে তুমুল করতালিতে ফেটে পড়ল জনগণ। অস্থির নাচ নেচেছে ওরা। আশিয়ানের নাচের স্টেপগুলো দেখে তো মেয়েরা ফিদা হয়ে গেছে। সত্যি অসাধারণ ডান্স করতে পারে আশিয়ান। এনা ডান্সটা ভিডিও করে উষার ফোনের হোয়াটসঅ্যাপে সেন্ড করে দিল। উষার ফোনে আশিয়ানের ডান্স দেখে উদিতা অবাক। লোকটা অনেক সুন্দর করে নাচতে পারে। উদিতা মনে মনে আশিয়ানের প্রশংসায় পঞ্চমুখ। উদিতা আজ হলুদ শাড়ি পরেছিল। আশিয়ানের ছোঁয়ানো হলুদ মাখিয়ে তাকে গোসল করানো হয়েছে। উদিতার মনে অন্যরকম এক অনুভূতির সঞ্চার হয়েছিল, যা ভাষায় প্রকাশ করার মতো নয়। উদিতার শাড়ি পরিহিতা ও চুল ছাড়া অবস্থায় বেশ কয়েকটা ছবি তোলা হয়েছে। মুখে রয়েছে হালকা মেকআপের ছোঁয়া। অসাধারণ লাগছে তাকে দেখতে। উষা ফটো তুলে আশিয়ানের ফোনে সেন্ড করে দিল। রাত প্রায় 2টা বাজে। আশিয়ান তখন ছাদে বন্ধুদের সাথে আড্ডা দিতে ব্যস্ত। ফোন দেখেনি তখনও, তাই উষার পাঠানো ছবিগুলোও তার চোখে পড়েনি। এখন ফোন চেক করতে গিয়ে হোয়াটসঅ্যাপের নোটিফিকেশন চোখে পড়ে তার। হোয়াটসঅ্যাপে ঢুকে একটা ফটোতে ক্লিক করতেই তার চক্ষু স্থির হয়ে গেল। উদিতাকে দেখতে এত আকর্ষণীয় লাগছে আশিয়ানের কাছে তা বলে বোঝানো যাবে না। লম্বা চুল এমনিতেই আশিয়ানের দুর্বলতা। আগে ইলিয়ানার কোমর অবধি চুল দেখেই আশিয়ান মুগ্ধ হয়ে যেত, আর এখন উদিতার হাঁটু অবধি চুল দেখে আশিয়ান পুরো থ। মেয়েটাকে দেখলে বোঝাই যায় না যে সে এত অপরূপা, যে হারে নিজেকে পর্দার আড়ালে লুকিয়ে রাখে। আশিয়ান তাকিয়ে আছে উদিতার ফটোর দিকে। এই প্রথম কাউকে দেখে এত আকর্ষণ অনুভব করছে আশিয়ান। আশিয়ানের বন্ধু ও কাজিনরা হুইস্কি, ওয়াইন এসব খেয়ে খেয়ে আড্ডা দিচ্ছে, তাই তার দিকে তেমন একটা নজর দিল না ওরা। আশিয়ান ওয়াইনের গ্লাসে চুমুক দিয়ে উদিতার ফটোর দিকে নেশালো দৃষ্টিতে তাকিয়ে আছে। চোখ জোড়া আটকে আছে তার উদিতার কমলার কোয়ার মতো তুলতুলে রক্তলাল তসতসা ঠোঁটের দিকে। মনে উল্টো পাল্টা চিন্তাভাবনার তুফান বইছে তার। নিজেকে পাগল পাগল মনে হচ্ছে। এক নিঃশ্বাসে গ্লাসের সবটুকু ওয়াইন খেয়ে ওদের কাছ থেকে বিদায় নিয়ে নিজের রুমে চলে এলো আশিয়ান। ফোনটা বিছানায় রেখে শুয়ে পড়ল। উদিতার কথা চিন্তা করতে করতে একসময় ঘুমের দেশে পাড়ি জমালো সে। এই মুহূর্তে ইলিয়ানার কথা তার মাথা থেকে বেরিয়ে গেছে। এই মুহূর্তে সে ভুলে গেছে তার অতীত জীবনের কালো অধ্যায়টাকে। উদিতাকে নিয়ে কল্পনার রাজ্যে বিচরণ করেছে সে। আজ শুক্রবার, আশিয়ান, উদিতা ও তাসকিন আলিয়ার বিয়ে। সকাল থেকেই চৌধুরী হাউজে ভীষণ ব্যস্ততা। আশিয়ান প্রতিদিনকার মতো ব্যায়াম করে শাওয়ার নিয়ে ব্রেকফাস্ট সেরে 12টার দিকে জুম্মার নামাজ আদায় করতে গেল। আশিয়ানের দেখাদেখি বাকি ছেলেরাও বাসার কাছের মসজিদটাতে নামাজ পড়তে চলে গেল। অন্যদিকে উদিতা সকাল সকাল ঘুম থেকে ওঠে গোসল করে বিছানার ওপর মনমরা হয়ে বসে আছে। মিসেস আনিতা এসে মেয়েকে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন। আজ তার কলিজার টুকরো তাকে ছেড়ে শ্বশুর বাড়িতে চলে যাবে। মায়ের কান্না দেখে উদিতাও নিজেকে সামলাতে পারল না। ঝোড়ো ঝোড়ো করে কেঁদে ফেলল। কাঁদতে কাঁদতে হিচকি তুলে ফেলল সে। চোখমুখ টকটকে লাল হয়ে ফুলে গেছে তার কান্না করতে করতে। উসামা ও শাহরিয়ার এসে মিসেস আনিতাকে উদিতার থেকে সরিয়ে নিয়ে গেল। উদিতা মুখ ঢেকে একনাগাড়ে কান্না করে যাচ্ছে। শাহরিয়ার এসে উদিতাকে জড়িয়ে ধরে শান্ত করতে লাগল।
উদিতার মাথায় চুমু দিয়ে কান্না থামাতে বলল। নানাভাবে চেষ্টা করে উদিতাকে বহুত কষ্টে শান্ত করল শাহরিয়ার। উদিতার কান্না দেখে উসামা, উষা, মিসেস লিমা, তানিয়া সবাই কান্না করছে লুকিয়ে। শাহরিয়ারেরও চোখজোড়া ছলছল করছে। বোনের জন্য তার নিজেরও গলা ছেড়ে কাঁদতে ইচ্ছে করছে। উদিতাকে নানানভাবে খুশি করার চেষ্টা চালাচ্ছে শাহরিয়ার। অবশেষে সফল হল সে। পার্লার থেকে লোক আসায় শাহরিয়ার চলে গেল বাইরে। মিয়ানিসুল মেয়ের সামনে আসার সাহস পাচ্ছেন না। উদিতাকে দূর থেকে এক পলক দেখে চোখ মুছে জুম্মার নামাজ পড়তে চলে গেলেন তিনি। মেয়ের কান্না দেখে তিনি নিজেও একদফা কান্না করেছেন রুমে ঢুকে। ওনার বড্ড আদরের মেয়ে উদিতা। কান্না করাটাই স্বাভাবিক। পার্লার থেকে বিউটিশিয়ান আসায় উদিতা ওয়াশরুমে গিয়ে মুখ ধুয়ে ভালো করে ফ্রেশ হয়ে বিয়ের লেহেঙ্গা পরে এলো। অতঃপর শুরু হলো ব্রাইডাল মেকআপ করা। আলেয়ার রুমে আলেয়াকে সাজানো হচ্ছে। সাজগোজ শেষে পুরোপুরি তৈরি হয়ে সবাই বিয়ের জন্য ঠিক করা কনভেনশন হলের উদ্দেশ্যে রওনা দিল। সেন্টারে বরপক্ষের আগেই কনে পক্ষরা সবাই পৌঁছে গেল। বেশ কিছুক্ষণ ফটো সেশন শেষে উদিতা আর আলেয়াকে আলাদা এক গেস্টরুমে বসানো হল। আশিয়ানরা জুম্মার নামাজ শেষে বাসায় এসে রেডি হয়ে গেল। আশিয়ান আজ টকটকে লাল রঙের গর্জিয়াস শেরওয়ানি পরেছে। মাথায় পাগড়ি পরে নিশে মাথা গরম হয়ে ব্যথা করবে তার জন্য। শেরওয়ানির সাথে সাদা পাজামা ও লাল নাগরাই জুতা পরেছে সে। সারা শরীরে ব্র্যান্ডেড পারফিউমের সুঘ্রাণ আর হাতে অ্যাপল ব্র্যান্ডের ওয়াচ। চুলগুলো হার্ড জেল দ্বারা একপাশে সেট করা। হাতে লেটেস্ট মডেলের আইফোন ও ভিভো ফোন। দুইটাই একসাথে ইউজ করে সে। তাসকিনও সেইম গেট আপ কিন্তু কালার চেঞ্জ। যেমন আজ সে খয়েরি রঙের শেরওয়ানি পরেছে। সবাই রেডি হয়ে সেন্টারের উদ্দেশ্যে রওনা দিল। আজ মিসেস ইয়াসমিন ভীষণ খুশি। তিনি আজ তার কলিজার টুকরো ছেলের জন্য বউ আনতে যাচ্ছেন। এর চাইতে খুশির আর কি হতে পারে। প্রায় আধা ঘন্টা পর ওরা সবাই সেন্টারে গিয়ে পৌঁছাল। আশিয়ানের গাড়ি আজ তার ড্রাইভার ড্রাইভ করেছে। সেন্টারে ঢোকার পর আশিয়ান ও তাসকিন গাড়ি থেকে নেমে এলো। ফটোগ্রাফাররা ব্যস্ত হয়ে পড়ল তাদের ফটো তুলতে। বেশ অনেকক্ষণ ফটো সেশন শেষে ওরা কোনো রকম বাধা ছাড়াই সেন্টারের সদর দরজা দিয়ে প্রবেশ করল। ভেতরে ঢুকতেই সেদিনের মতো আজও তাদের ওপর পার্টি স্প্রে ও ফুলের পাপড়ির বর্ষণ শুরু হল। ওদের বাকি ছেলে কাজিন ও ভাইরা তাদের পিছে পিছে ভাব নিয়ে আসছে। সুন্দরী সুন্দরী মেয়েদের দেখে পটানোর ধান্দা একটু ভাব নিচ্ছে আর কি। আশিয়ান ও তাসকিন গিয়ে রাজকীয় দুই সোফায় বসল। তাদের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ফটো তুলছে ফটোগ্রাফাররা। ওদের আত্মীয় স্বজনরাও এসে তাদের দুজনের সাথে ফটো তুলছে। কাজিনরা সবাই তাদের দুজনকে ঘিরে গ্রুপ ফটো তুলছে। কনে পক্ষের মেয়েরা বারবার গিয়ে অকারণে ছেলেদের সামনে হাসাহাসি করছে। ছেলেদেরকে ইমপ্রেস করার চেষ্টা মাত্র। ছেলেরাও সেই লেভেলের ফাজিল। তারাও মেয়েদের সাথে সমানতালে ফ্লার্ট করছে। বেশ কিছুক্ষণ পর উদিতা ও আলিয়াকে স্টেজে নিয়ে আসা হল। উদিতাকে দেখতে পেয়ে আশিয়ান দাঁড়িয়ে পড়ে। আশিয়ানের দেখাদেখি তাসকিনও বসা থেকে উঠে দাঁড়াল। উদিতার পরনে সেই টকটকে লাল কালারের লেহেঙ্গা। সাথে লাল হিজাব ও লাল বড় নেকাব পরেছে সে। মাথায় বড় ও অনেক সুন্দর স্বর্ণের চ্যাপ্টা টায়রা, হাতে মোটা মোটা স্বর্ণের বালা ও আঙ্গুলে আংটি। গলায় ডায়মন্ডের নেকলেস ও স্বর্ণের হার। সাথে কিছুটা গর্জিয়াস মেকআপ, সবকিছু মিলিয়ে তাকে অপরূপ লাগছে দেখতে। আলেয়া তাসকিনের সাথে ম্যাচ করে খয়েরি রঙের সাদা স্টোনের কারুকাজ করা লেহেঙ্গা পরেছে। চুলগুলো কার্ল করে একপাশে ছেড়ে রাখা। গহনাগাটিতে ভরপুর সারা শরীর তার।
আর অতিরিক্ত মেকআপ করার ফলে অনেক সুন্দর লাগছে তাকে, যদিও তার আসল ফেসটা বোঝার কুদরতি নেই। সাথে আছে পায়ে হাই পেন্সিল শুজ। এত স্টাইলিশভাবে সেজেছে সে যে তা বলার মতো নয়। উদিতা কাছে আসায় আশিয়ান তার হাত বাড়িয়ে দিল উদিতার দিকে। উদিতা আশিয়ানের হাত ধরে স্টেজে উঠে এলো। আলেয়াও তাসকিনের হাত ধরে স্টেজে উঠল। আশিয়ান ফটোগ্রাফারের কথা অনুযায়ী উদিতার কোমর জড়িয়ে ধরে নিজের কাছে নিয়ে এলো। সুন্দরভাবে পোজ নিয়ে দাঁড়াতেই ফটো তুলতে শুরু করল ক্যামেরাম্যান। ভিন্ন ভিন্ন স্টাইলে ভিন্ন ভিন্ন অ্যাঙ্গেল থেকে ফটো তোলা হলো। ওদের সাথে একে একে সবাই এসে ফটো তুলতে লাগল। এত এত আলোর ঝলকানিতে উদিতা চোখে আধার দেখছে। আশিয়ান এখনো উদিতার কোমর জড়িয়ে ধরে বসে আছে। উদিতা তো লজ্জায় কিছু বলতেও পারছে না। উদিতাকে সাথে নিয়ে আশিয়ান বিশাল বড় ওয়েডিং কেক কাটল। তারপর আশিয়ান উদিতাকে হালকাভাবে নেকাবটা একটু ওপরে তুলে এক টুকরো কেক খাইয়ে সাথে সাথে নেকাব নামিয়ে দিল। উদিতাও আশিয়ানকে লজ্জায় নত হয়ে কেক খাইয়ে দিল। আত্মীয় স্বজন সবাইকে এক পিস করে কেক খাইয়ে দেয়া হল। বেশ কিছুক্ষণ পর কাজী সাহেবকে সাথে নিয়ে মিমোরশেদ, মিয়ে নামুল, মিয়া নিসুল, মিগলজার সহ আরও অনেক মুরব্বীরা এগিয়ে এলো তাদের দিকে। এবার বিয়ে পড়ানো হবে। উদিতা একটু নড়েচড়ে বসল। ওনারা এগিয়ে এসে প্রথমে আলেয়া আর তাসকিনের বিয়ে পড়ানো শুরু করলেন। কাজী সাহেব আলেয়াকে জিজ্ঞেস করলেন যে দেনমোহর হিসেবে সে কি চায়। একটু চুপ থেকে আলেয়া চিন্তা ভাবনা করে লজ্জায় নিচমুখ হয়ে জবাব দিল তাকে দেনমোহর হিসেবে নগদ 50 লাখ টাকা দিতে হবে। তাসকিন রাজি হয়ে গেল। অতপর তিনবুল বলে রেজিস্ট্রার পেপারে সাইন করে তাদের বিয়ে সম্পন্ন হল। এবার আশিয়ান ও উদিতার বিয়ে পড়ানোর পালা। কাজী সাহেব উদিতাকে জিজ্ঞেস করলেন সে মোহরানা হিসেবে আশিয়ানের কাছ থেকে কি চায়। উদিতা একবার তার বাবা ও ভাইয়ের দিকে তাকিয়ে আস্তে কণ্ঠে জবাব দিল যে আশিয়ানের সামর্থ্য অনুযায়ী আশিয়ান যাই মোহরানা হিসেবে দিবে সে তাতেই খুশি। মেয়ের জবাব শুনে মিয়ানিসুলের মনটা ভরে গেল। অবশেষে তার দেয়া শিক্ষা সার্থক হয়েছে। ওনার ছেলেমেয়েরা ওনার মান রেখেছে। আশিয়ান উদিতার কথা শুনে যারপরনাই বিস্মিত হল। সে ভাবেও নি উদিতার উত্তর এমন হবে। আশিয়ান মনে করেছিল আলেয়ার মতো উদিতাও সেইম কথাই বলবে, কিন্তু এটা সে মোটেও আশা করেনি। আশিয়ান গলা খাকারি দিয়ে উদিতাকে বাজিয়ে দেখার জন্য বলল, আশিয়ান, আমি যদি এখন তোমাকে 10,000 টাকা দেনমোহর হিসেবে দেই তাহলে কি তুমি রাজি হবে? জানতে চেয়ে উদিতা নেকাবের আড়ালে স্মিত হেসে শান্ত কণ্ঠে বলে উঠল, উদিতা, মনে রাখবেন আমি আপনাকে টাকার জন্য বিয়ে করছি না। আপনি আমাকে যদি দেনমোহর না দেন তাতেও আমার কিছু যায় আসে না। আর দেনমোহর হিসেবে 10,000 টাকা কিন্তু মন্দ নয়। আপনি আমাকে খুশি হয়ে যা দিবেন তাতেই আমি খুশি। দেনমোহর হিসেবে বেশি টাকা তারাই চায় যারা সন্দেহ করে যে তাদের স্বামী তাদের যে কোনো মুহূর্তেই ছেড়ে দিতে পারে। নিজের সুন্দর ভবিষ্যতের জন্য তারা এমনটা করে। কিন্তু আমি মনে করি আমার আল্লাহ আমার জন্য ভালো কিছুই নির্ধারণ করে রেখেছেন। আর বিয়েতে বেশি টাকা দেনমোহর নির্ধারণ করা একটা ট্রেডিশন হয়ে গেছে যা মোটেও ঠিক নয়। আমাদের উচিত আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ এর আদর্শ অনুসরণ করা। তাই আপনি আপনার সামর্থ্য অনুযায়ী যা দিবেন এতেই আমি সন্তুষ্ট। আশা করি বুঝতে পেরেছেন। আশিয়ান একদৃষ্টিতে উদিতার দিকে তাকিয়ে কাজীকে বলল দেনমোহর হিসেবে 1 কোটি টাকা ও একটা ডুপ্লেক্স বাসা লিখতে। উদিতা অবাক হয়ে গেছে আশিয়ানের কথা শুনে। উদিতা কিছু বলতে গেলে আশিয়ান তাকে থামিয়ে দিল। কিছু বলার সুযোগ দিল না সে উদিতাকে।
আশেপাশের সবাই হতবাক আশিয়ানের কথা শুনে। কাজী সেই অনুযায়ী তাদের দুজনের বিয়ে পড়াতে লাগলেন। প্রথমে উদিতাকে কবুল বলার কথা বলা হল। উদিতা একটু নীরব থেকে শাহরিয়ারের দিকে একবার তাকাল। শাহরিয়ার উদিতাকে আশ্বস্ত করে ইশারায় কবুল বলতে বলল। উদিতা একবার তার বাবা, মা ও বোনের দিকে তাকিয়ে আস্তে ধীরে 3 কবুল বলে সাইন করে ফেলল। আশিয়ানকে কবুল বলতে বললে আশিয়ান একবার মিসেস ইয়াসমিন ও একবার ইলিয়ানার দিকে তাকিয়ে এক নিঃশ্বাসে 3 কবুল বলে রেজিস্ট্রার পেপারে সাইন করে দিল। ব্যাস, উদিতা ও আশিয়ানের বিয়ে সম্পন্ন হয়ে গেল। সবাই আলহামদুলিল্লাহ বলে উঠলেন খুশিতে। সবাইকে মিষ্টিমুখ করানো হলো এবং খেজুর খেতে দেয়া হলো। বিয়ে পড়ানো শেষে সবাই খেতে বসল। আশিয়ান ও উদিতার খাওয়ার জন্য আলাদা রুমে নিয়ে যাওয়া হলো। আশিয়ানের খেতে ইচ্ছা করছে না, তারপরও মায়ের জোড়াজুড়িতে খেতে হচ্ছে। আশিয়ান আর উদিতার জন্য আলাদা করে খাবার দিয়ে আসা হলো। আশিয়ান নিজ হাতে খাচ্ছে আর উদিতাকে মিসেস আনিতা মুখে তুলে খাবার খাইয়ে দিচ্ছেন। সবার খাওয়া দাওয়া শেষে লাস্ট টাইমে আরও কিছুক্ষণ ফটো সেশন করে সন্ধ্যার দিকে বাসায় যাওয়ার প্রস্তুতি নিল সবাই। মিসেস আনিতা মেয়েকে জড়িয়ে ধরে একাধারে কান্না করছেন। কোনো মতেই তাকে থামানো যাচ্ছে না। কনেপক্ষের প্রায় সবার চোখে পানি। এরকম হৃদয়বিদারক মুহূর্তে যে কারো চোখে পানি আসতে বাধ্য। আপনজন ও বাবা মাকে ছেড়ে শ্বশুর বাড়ি অর্থাৎ অচেনা একটা জায়গায় যেতে কি যে কষ্ট তা একমাত্র ভুক্তভোগীরাই বুঝতে পারবেন। প্রত্যেকটা মেয়ের জন্য এই সময়টা খুবই কষ্টের। উদিতা তার ভাইকে জড়িয়ে ধরে অঝরে কান্না করছে। শাহরিয়ার তাকে একটুও শান্ত করতে পারছে না। শাহরিয়ারের চোখ থেকেও ক্রমাগত পানি পড়ছে। আদরের বোনটা আজ চোখের সামনে থেকে দূরে চলে যাবে। চাইলেও আর যখন তখন দেখতে পারবে না। এর থেকে কষ্টের আর কি হতে পারে। শাহরিয়ারকে ছেড়ে একে একে সবাইকে জড়িয়ে ধরে অবশেষে নিজের বাবার কাছে এসে ঝাপটে ধরে হাউমাউ করে কান্না করে উঠল উদিতা। উদিতার কান্না দেখে মিয়ানিসুলও কেঁদে ফেললেন। ওনার কলিজা মনে হচ্ছে কেউ ছিঁড়ে নিয়ে যাচ্ছে। এত কষ্ট কেন হচ্ছে আজ? আশিয়ান এতক্ষণ দূরে দাঁড়িয়ে দেখছিল সব। সে এগিয়ে এসে মিয়ানিসুলকে সান্ত্বনা দিতে লাগল। মিয়ানিসুল একদিকে মেয়েকে জড়িয়ে ধরে আরেকদিকে আশিয়ানকে জড়িয়ে ধরলেন। ক্রন্দনরত কণ্ঠে বললেন, মিয়ানিসুল, আমার মেয়েটা অনেক ক্ষেত্রে বোকাশোকা বাবা। ওকে আমি বাইরের জগৎ সম্পর্কে বেশি কিছু জানতে দিইনি কখনো। সব ধরনের কলুষতা থেকে ওকে আমি বাঁচিয়ে রেখেছি। অনেক আদরের মেয়ে আমার। তুমি ওকে দেখে রেখো বাবা, আমি একমাত্র তোমার ওপর ভরসা করে আমার মেয়েটাকে তোমার হাতে তুলে দিচ্ছি। আমার মেয়েটাকে কখনো কষ্ট পেতে দিও না। আগলে রেখো তাকে। ভুল করলে বুঝিয়ে দিও। তোমার কাছে আমার অনুরোধ। আশিয়ান বিনীত কণ্ঠে বলল। আশিয়ান, এমন করে বলবেন না বাবা। আমি উদিতাকে সবসময় দেখে শুনে রাখব। ওকে কখনো কষ্ট পেতে দিব না। আপনি চিন্তা করবেন না প্লিজ। আমি আছি ওর সাথে। মিস্টার আনিসুল আশিয়ানের হাতের ওপর উদিতার হাত রাখলেন। আশিয়ান শক্ত করে উদিতার হাত ধরল। উদিতার পরিবারের সবার কাছ থেকে বিদায় নিয়ে উদিতাকে জোর করে গাড়িতে তুলল সে। উদিতা তার বাবা ও ভাইয়ের দিকে হাত বাড়িয়ে ক্রন্দনরত কণ্ঠে বলল সে তাদেরকে ছেড়ে যাবে না। সে তাদেরকে ছেড়ে থাকতে পারবে না। এসব বলে কান্না করতে লাগল সমানতালে। আলেয়া 2 ফোঁটা চোখের পানি ফেলেই শেষ। আর বেশি কান্নাকাটি করেনি সে। তার মেকআপ যদি এখন নষ্ট হয়ে যায় তাহলে প্ল্যান অনুযায়ী বাসর ঘরে ফটোগ্রাফি করতে পারবে না সে। তাই সে আর কান্না করেনি। এদিকে তারই পরিবারের লোকজন মরা কান্না জুড়ে দিয়েছে তার জন্য। আলেয়ার ভীষণ বিরক্ত লাগছে এসব। কখন যে ও বাড়িতে যাবে সেই চিন্তায় ব্যস্ত সে।
অবশেষে সবাই গাড়িতে উঠল চৌধুরী হাউজে যাওয়ার জন্য। অতিথিরা সবাই বিদায় নিয়ে চলে গেলেন। আশিয়ানের গাড়ির পিছনের সিটে আশিয়ান উদিতাকে নিয়ে বসেছে। ড্রাইভার গাড়ি স্টার্ট দিয়ে চালাতে শুরু করল। উদিতা কান্না করতে করতে একসময় সেন্সলেস হয়ে আশিয়ানের বুকে লুটিয়ে পড়ল। আশিয়ান উদিতাকে নিজের আরও কাছে টেনে এনে উদিতার নেকাব তুলে ফেলে। ঘেমে নিয়ে লাল হয়ে গেছে ফর্সা মুখটা। আশিয়ান একদৃষ্টিতে তাকিয়ে আছে উদিতার দিকে। এ দেখার যেন শেষ নেই। আধা ঘন্টা পর চৌধুরী হাউজের গেট দিয়ে গাড়ি ভেতরে ঢুকল। গাড়ি থামতেই আশিয়ান উদিতাকে কোলে নিয়ে গাড়ি থেকে নেমে এলো। উদিতা সেন্সলেস হয়ে গেছে দেখে কেয়া আশিয়ানকে বলল উদিতাকে নিজের রুমে নিয়ে যেতে। আশিয়ান মাথা দুলিয়ে সম্মতি দিয়ে দ্রুত উদিতাকে নিয়ে বাসার ভেতর প্রবেশ করল। অতঃপর সিঁড়ি বেয়ে সোজা নিজের রুমে চলে গেল সে। রুমে ঢুকেই উদিতাকে বিছানায় শুইয়ে দিল। এনা আর কেয়া রুমে নক করে প্রবেশ করতেই আশিয়ান তাদের ওপর উদিতার দায়িত্ব দিয়ে নিজে ওয়াশরুমে চলে গেল কাপড় পাল্টে ফ্রেশ হয়ে নিতে। অনেক কসরত করে মুখের ওপর পানির ছিটে দিয়ে উদিতার জ্ঞান ফেরানো হল। আশিয়ান ততক্ষণে ফ্রেশ হয়ে চলে এসেছে। উদিতা চোখ পিটপিট করে চারপাশে তাকাল। অচেনা পরিবেশ দেখে লাফ মেরে উঠে বসল। খেয়াল করল তার সামনে এনা আর কেয়া বসে আছে এবং উদিতার হিজাব ও নেকাব খুলে দিয়েছে কেয়া। আশিয়ান উদিতার দায়িত্ব এনা ও কেয়ার ওপর ছেড়ে দিয়ে সে রুম থেকে প্রস্থান নিল। কেয়া উদিতার সাথে নরম কণ্ঠে কথা বলছে। এনাও কথা বলছে তার সাথে। মূলত তারা উদিতাকে বিভিন্নভাবে সান্ত্বনা দিচ্ছে। উদিতা তার পরিবারের সাথে কথা বলতে চায় জানালে কেয়া তার ফোন দিয়ে উষার নাম্বারে কল লাগিয়ে উদিতার কাছে দিল। উষা কল রিসিভ করতেই উদিতা তার সাথে কথা বলতে লাগল। একে একে পরিবারের সবার সাথে কথা বলল সে। শাহরিয়ার বোনকে নানাভাবে মোটিভেট করল। উদিতাও বর্তমানে শান্ত হয়ে আছে। পরিবারের সবার সাথে কথা বলে নিজেকে এখন অনেক হালকা মনে হচ্ছে তার। এমন সময় রুমে মিসেস ইয়াসমিন ও আশিয়ানের মেয়ে কাজিন কয়েকজন রুমে প্রবেশ করল। তারা এসেই উদিতার সাথে গল্প জুড়ে দিয়েছে। মিসেস ইয়াসমিন এসে উদিতার মাথায় হাত বুলিয়ে বেশ কয়েকটা উপদেশমূলক কথা বলে রুম থেকে চলে গেলেন। উদিতা অনেকটা ইজি হয়ে গেছে তাদের সবার সাথে আলাপ করতে গিয়ে। এখন আর তেমন একটা সংকোচ লাগছে না তার। বেশ কিছুক্ষণ গল্প করার পর মিসেস তারানা আশিয়ানের রুমে আসার আগে একজন সার্ভেন্টকে বলে আসলেন উদিতার জন্য রাতের খাবার নিয়ে আসতে। সার্ভেন্ট ওনার পিছু পিছু খাবার নিয়ে রুমে প্রবেশ করল। মিসেস তারানা উদিতাকে নিজ হাতে খাবার খাইয়ে দিলেন। উদিতা তাদের সবার আদর ভালোবাসা পেয়ে মুগ্ধ হয়ে গেছে। ওরা এত ভালো কেন? কত আন্তরিকভাবে আমার সাথে কথা বলছেন যেন আমি তাদের কতকালের চেনা। মনে মনে ভাবছে উদিতা। উদিতাকে কেয়া বেশ কিছু কথা বলল আশিয়ানের ব্যাপারে। আশিয়ানের রাগ জেদ সম্পর্কে সব বলল। আশিয়ান কি পছন্দ করে বা কি অপছন্দ করে সব বুঝিয়ে দিল তাকে কেয়া। কেয়াকে মাঝে মধ্যে কথার যোগান দিল এনা। উদিতা মনোযোগ দিতে তাদের সব কথা শুনল। উদিতাকে একদম টিপটপভাবে রেডি করে ওরা সবাই চলে গেল রুমের বাইরে। বাইরে তুমুল বেগে সবাই আড্ডা দিচ্ছে। সেখানের হৈহট্টগোল রুমের ভেতর এসে কানে বাজছে উদিতার। বিয়ের ভারী লেহেঙ্গা পরে বিছানার ওপর গুটিসুটি মেরে বসে আছে উদিতা। এনা ও কেয়া বলে গেছে আশিয়ানের জন্য অপেক্ষা করতে। উদিতা চারপাশে চোখ বুলিয়ে সারা রুম পর্যবেক্ষণ করছে। রুমটা বিশাল বড়। যেখান দিয়ে বারান্দায় যেতে হয় সেখানটায় সারা দেয়াল জুড়ে থাই গ্লাস লাগানো। তার দুপাশে বিশাল বড় আর লম্বা দুইটা পর্দা ঝুলছে। বাথরুমের সাদা রঙের দরজাটা পর্যন্ত অনেক আকর্ষণীয় আর ডিজাইনকৃত।
ছাদের ওপর বিশাল বড় এক ঝাড়বাতি সারা রুমে তার সাদা ও সোনালি রঙা দুটি ছড়াচ্ছে। সারা রুম জুড়ে ধূসর, কালো আর সাদা কালারের ছড়াছড়ি। এমনকি সব আসবাবপত্র থেকে শুরু করে রুমের দেয়াল, বিছানার চাদর, কাঁথা, বেড, কোলবালিশের কভার সবকিছুতে সাদা, কালো আর ধূসর এই 3 রঙের বিশেষত্ব। মনে হয় এই রঙগুলো রুমের মালিকের অনেক প্রিয় রং, ভাবছে সে। রুমের প্রত্যেকটা আসবাবপত্রই সেই লেভেলের সুন্দর ও দামি দামি। বিছানাটা এত বড় যে এই বিছানায় অনায়াসে 67 জনের জায়গা হয়ে যাবে। আর বিছানার গদি ভীষণ নরম, বসলে মনে হয় যেন মাখনের মতো গদির ভেতর তলিয়ে গেল। রুমের একটা দেয়াল সারাটা জুড়ে ধূসর রঙা বুকশেলফ রাখা, সেখানে হরেক রকমের বই সাজিয়ে রাখা হয়েছে। বিছানার সামনাসামনি যে দেয়াল সেটাতে আশিয়ানের হাস্যোজ্জ্বল একটা ছবি বড় ফ্রেমে বাধাই করে রাখা। তাকালেই সবার আগে আশিয়ানের ছবিটা চোখে পড়ে। রুচিসম্মত অনেকগুলো অ্যান্টিক ও দামি শোপিস যেখানেই ফাঁক পাওয়া গিয়েছে সেখানেই রাখা হয়েছে। রুমের চারপাশে এসি লাগানো আছে। 2 কোণায় বড় 2টা টেবিল ফ্যান ও দেখা যাচ্ছে। বিশাল বড় ড্রেসিং টেবিল সারাটা জুড়ে অনেকগুলো ব্র্যান্ডেড পারফিউমের বোতল আর প্রায় শখানেকের মতো ব্র্যান্ডেড ওয়াচ সাজিয়ে রাখা হয়েছে। সাথে আছে বিভিন্ন ধরনের সানগ্লাস ও হেয়ার জেলের সমাহার। বডি লোশন, ফেস ক্রিম, গ্লিসারিন, অলিভ অয়েল, হেয়ার অয়েল কি যে নেই সেটা বোঝাই দুষ্কর। উদিতা তো কখনোই এসব তেমন একটা ব্যবহার করে না, যার কারণে তার নিজের ড্রেসিং টেবিল সবসময় ফাঁকাই পড়ে থাকে। আশিয়ানের রুম অনেক সুন্দর করে সাজানো গোছানো আর ভীষণ পরিপাটি করে রাখা। একটা ছেলের রুম এত সুন্দর হতে পারে তা ধারণাতীত মনে হচ্ছে উদিতার কাছে। আশিয়ানের রুচি সম্পর্কে অলরেডি একটা স্পষ্ট ধারণা সৃষ্টি হয়ে গেছে তার। মানুষটা যে খুবই ব্যক্তিত্বসম্পন্ন তা বুঝতে আর কোনো অসুবিধা হচ্ছে না উদিতার। বসে বসে চিন্তা করতে করতে ভীষণ বোর হয়ে গেল উদিতা। সারা শরীরে চুলকানি শুরু হয়ে গেছে তার। এতক্ষণ লাগে কারো রুমে আসতে ভাবতে পারছে না সে। এত কেয়ারলেস কেন লোকটা? তার সদ্য বিবাহিত বউটা যে তার অপেক্ষায় সেই কখন থেকে বসে আছে তার সম্পর্কে কি কোনো ধারণাই নেই তার? আজব তো। 11:30 বেজে গেছে, এখনো এশার নামাজটাও পড়তে পারেনি সে। সেই রাত 9টা থেকে টানা অপেক্ষা করছে বসে বসে। এরকম চুপচাপ বসে থাকার অভ্যাস কোনো কালেই ছিল না তার। শুধুমাত্র নতুন বউ দেখে নয়তো কখনোই রুম থেকে বেরিয়ে যেত আর নয়তো ঘুমিয়ে পড়ত সে। উফ, অসহ্য লাগে। আরও 5 মিনিট অপেক্ষা করার পরও যখন আশিয়ান এলো না তখন উদিতা বিছানা ছেড়ে বসা থেকে উঠে সাদা রঙের আলমারিটার কাছে গেল। কেয়া বলে গেছে আলমারিতে উদিতা তার প্রয়োজনীয় সবকিছু পাবে। আলমারির এক পাট খুলে উদিতা অনেকগুলো প্যাকেট করা কাপড় আর শাড়ির মধ্যে থেকে বেছে বেছে একটা প্যাকেট হাতে নিল। প্যাকেটটির মধ্যে নীল রঙের লং কামিজ, ঘেরওয়ালা প্লাজো আর বড় একটা ওড়না ছিল। সাথে ম্যাচিং আন্ডারগার্মেন্টসও ছিল। উদিতা সেগুলো নিয়ে ওয়াশরুমে চলে গেল। যাবার আগে গয়নাগাটি সব খুলে ড্রেসিং টেবিলের ওপর রেখে গেছে। হিজাব বাঁধার ফলে চুল নিয়ে কোনো প্যারায় পড়তে হয়নি উদিতার। আলেয়ার জন্য মনে মনে আফসোস হচ্ছে তার। বেচারি কিবা এখন বসে বসে চুলের জট ছাড়াচ্ছে। ভাবতেই হাসি পেয়ে গেল তার। মেকআপ সব মিটিয়ে হাত মুখ ও পা ভালো করে ধুয়ে ভারী লেহেঙ্গা পাল্টে নর্মাল কাপড়গুলো পরে নিল উদিতা। তারপর অজু করে বের হল সে। কাবার্ড থেকে একটা জায়নামাজ নিয়ে সেটা রুমের এক কোণে বিছিয়ে নামাজ পড়তে শুরু করল সে। প্রায় মিনিট 15 পর নামাজ শেষে বিছানায় গিয়ে বসল উদিতা।
আরও 5 মিনিট অপেক্ষা করার পর আশিয়ানের আশা ছেড়ে দিয়ে বিছানার একপাশে শুয়ে পড়ল সে। ওড়না খুলে বালিশের মাঝখানে রাখল। তারপর চুল ছেড়ে দিয়ে বিয়ের ঘটনা স্মৃতিচারণ করতে করতে ঘুমের দেশে পাড়ি জমাল সে। উদিতা ঘুমিয়ে যাওয়ার প্রায় 20 মিনিট পর আশিয়ানের আগমন ঘটল রুমে। বাসায় আসার পরপরই সে শেরওয়ানি খুলে বাসায় পরার গেঞ্জি আর 4 কোয়ার্টার ট্রাউজার পরে নিয়েছিল। এত সময় বন্ধুদের সাথে ছাদে বসে মদ খেয়ে আড্ডা দিচ্ছিল। তাসকিন অনেক আগেই চলে গেছে আলেয়ার কাছে। আর আশিয়ান ইচ্ছে করে দেরি করছিল, রুমে আসার ইচ্ছে ছিল না তার। এলেই যে উদিতাকে নিজের কাছে পেতে মন চাইবে, কিন্তু তার বন্ধুরা জোরজবরদস্তি করে রুমে পাঠিয়ে দিয়েছে তাকে। বাধ্য হয়ে আসতে হয়েছে রুমে। আজ মদ একটু বেশিই গেলা হয়ে গিয়েছে। 1 বোতল খেলে অবশ্য তার উপর কোনো এফেক্ট পড়ে না, কিন্তু আজ 2 বোতল খাওয়ার ফলে মাথাটা কেমন জানি চরকার মতো ঘুরছে। হালকা নেশা নেশা লাগছে। এই মুহূর্তে তার একটা কঠিন এবং অদ্ভুত ইচ্ছা পূরণ করার কথা মনে আসছে, যা এর আগে কখনো তার মনে আসেনি। তার ইচ্ছা করছে উদিতাকে ধরে কষে একখান চুমু খেতে। এসব আবোল তাবোল ভাবতে ভাবতে রুমের ভেতর প্রবেশ করল সে। এলোমেলো ভাবে পা ফেলে বিছানার কাছে গিয়েই এক প্রকার থমকে দাঁড়িয়ে পড়ল, দুচোখ একবার ভালো করে ডলল। না, সত্যি সত্যি একটা অপরূপ সুন্দরী মেয়ে বিছানার ওপর এলোমেলো হয়ে ঘুমিয়ে আছে। আশিয়ান কনফিউজড হয়ে গেছে, ও কি সত্যি মেয়ে নাকি কোনো রাজ্যের পরী। ঘোর লেগে গেল আশিয়ানের চোখে। পলকহীনভাবে মেয়েটার দিকে তাকিয়ে আছে সে। হঠাৎ তার চোখ গেল মেয়েটার উন্মুক্ত ফর্সা পেট ও হাঁটুর দিকে। উদিতা ঘুমিয়ে গেলে ওর কাপড় চোপড়ের ঠিক থাকে না। বেঘোরে ঘুমায় তখন সে। মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে আছে আশিয়ান উদিতার দিকে। কোনো দিক বিবেচনা না করেই সে উদিতার পাশে বসে তার উন্মুক্ত ফর্সা হাঁটুতে হাত বুলাতে লাগল। এক অন্যরকম নেশা কাজ করছে তার মাঝে। হাত বুলাতে বুলাতে ঠোঁটজোড়া ছুঁয়ে দিল ওর হাঁটুর ভাঁজে। ঘুমের মধ্যেই হালকা কেঁপে উঠল উদিতা। সেখানে বেশ কয়েকবার চুমু দিয়ে উদিতার পেটের ওপর নিজের মুখটা নিয়ে আসলো আশিয়ান। হাত দিয়ে উদিতার পেট থেকে বাকি কাপড় সরিয়ে একদম উন্মুক্ত করে ফেলল সে। সারাদিনের ক্লান্তি এসে ভর করায় উদিতা এখন মরার মতো ঘুমাচ্ছে। তাকে যে কেউ এমনতর স্পর্শ করছে তা সে বুঝতেই পারছে না। আশিয়ান মোহিত হয়ে উদিতার ধবধবে ফর্সা পেটের দিকে তাকিয়ে আছে। কোনো দিকে আর চিন্তা না করেই নরম তুলতুলে পেটের মধ্যে তার মুখটা ডুবিয়ে দিল। এবার একটু জোরেই উদিতা কেঁপে উঠল। আশিয়ানের নিঃশ্বাস ঘন হয়ে গেল। এই মুহূর্তে তার মনে ভয়ঙ্কর ভয়ঙ্কর সব ইচ্ছের উদয় হচ্ছে। ছোট ছোট চুমুতে ভরিয়ে ফেলছে সে উদিতার পেট, মাঝে মধ্যে আলতোভাবে কামড়ও দিচ্ছে। এমন করাই উদিতার ঘুম কিছুটা হালকা হয়ে গেল। তবে বেশ কিছুক্ষণ নড়াচড়া করে আবার ঘুমের অতলে হারিয়ে গেল সে। উদিতার নড়াচড়ার ফলে আশিয়ানের আদর করাই কিছুটা ব্যাঘাত ঘটল। বিরক্তিতে চোখ কুঁচকে গেল তার। পেট থেকে মুখ সরিয়ে এবার উদিতার মুখের দিকে এগিয়ে গেল সে। ফর্সা গোলগাল মুখখানা ঝাড়বাতির আলোয় এক অন্যরকম নূরের মতো ঝলকাচ্ছে। দুটি বিচ্ছুরিত হচ্ছে যেন তার গা থেকে। ফুলের ঘ্রাণ আর উদিতার শরীরের ঘ্রাণ সব মিলে এক অদ্ভুত সুন্দর স্মেল আশিয়ানের নাকে এসে বারবার ধাক্কা খাচ্ছে। পাগল হয়ে যাচ্ছে যেন আশিয়ান। জীবনের প্রথম কোনো মেয়ের এতটা কাছে সে। এক অন্যরকম শিহরণ খেলে যাচ্ছে তার শরীরের প্রত্যেকটা শিরায় শিরায়। ইলিয়ানার গালে আর কপালে চুমু খেয়েছে আশিয়ান। আর অবাঞ্ছিতভাবে একবার লিপকিস করেছিল, এই শেষ। আর কিছু হয়নি কখনো তাদের মাঝে।
আশিয়ান যেমন এসব লুতুপুতু পছন্দ করত না, ইলিয়ানাও তার মতো সেইম। ইলিয়ানা কখনোই এত লুচু টাইপের ছিল না। শুধু একটাই দোষ তার, তা হল সে প্রচণ্ড রকমের লোভী। নয়তো অন্য কোনো দোষ ছিল না তার মাঝে। আশিয়ান একধানে তাকিয়ে আছে উদিতার রক্তলাল তসতসা ঠোঁট জোড়ার পানে। আঙ্গুল দিয়ে আলতো করে স্লাইড করতে লাগলো সে উদিতার অধরষ্ঠের ওপর। তুলতুলে কমলার কোয়ার মতো নরম ঠোঁট দুটি তাকে খুব আকর্ষণ করছে। এবার সে উদিতার ওপর নিজের ভর ছেড়ে দিয়ে ওর ঠোঁটে নিজের ঠোঁট জোড়া পুরোপুরিভাবে মিশিয়ে ফেলল। মিনিট দুয়েক যাওয়ার পর উদিতার মনে হল সে শ্বাস নিতে পারছে না। এর কারণ বুঝতে পারল না সে, মনে হচ্ছে যেন তার শরীর পুরো অসাড় হয়ে গেছে। ঠাস করে চোখ খুলে ফেলল সে। কারো নাকের সাথে নিজের নাক একদম মিশে যেতে দেখে একদম ভরকে গেল উদিতা। লাফ দিয়ে উঠতে চাইল কিন্তু পারল না। আশিয়ান দুহাত দিয়ে একদম ঝাপটে ধরে রেখেছে তাকে। সে নিজে থেকে না ছাড়লে জীবনেও ছাড়া পাবে না উদিতা। তারপরও বৃথা চেষ্টা করতে লাগল সে অনবরত। আশিয়ান তো উদিতাতে মত্ত। তার এখন অন্য কোনো দিকে মোটেও খেয়াল নেই। বেশ কিছুক্ষণ পর উদিতা যখন কান্না করে দিবে ঠিক তখনই আশিয়ান ছাড়ল তাকে। উদিতা আশিয়ানের চেহারা দেখে কিছুটা শান্ত হয়ে গেল। তারপরও মনে অজানা ভয়ের কারণে ঠকঠক করে কাঁপছে সে রীতিমতো। জীবনের প্রথম কোনো পুরুষ তাকে এভাবে স্পর্শ করল। তাও ওই পুরুষটা তার স্বামী। আশিয়ানের মুখ থেকে কেমন একটা বিশ্রী গন্ধ আসছে। উদিতা বুঝতে পারল না এটা কিসের গন্ধ। কাপা কাপা কণ্ঠে জিজ্ঞেস করল, উদিতা, আপনি আমার ওপর শুয়ে আছেন কেন? ভয় ভয়। আশিয়ান উদিতার দিকে পূর্ণদৃষ্টিতে তাকাল। কোনো জবাব না দিয়ে আঙ্গুল দ্বারা উদিতার ঠোঁট আলতোভাবে মুছে দিতে লাগল সে। আশিয়ান নিজের মুখ আরেকটু কাছে আনতেই ওই বিশ্রী গন্ধটা প্রকটভাবে উদিতার নাকে এসে ধাক্কা মারল। আবারও জিজ্ঞেস করল, উদিতা, আপনি জবাব দিচ্ছেন না কেন? আর আপনার মুখে ওটা কিসের গন্ধ করছে? আশিয়ান এবারও কোনো জবাব না দিয়ে শুধু উদিতার ঠোঁটে বৃদ্ধাঙ্গুলি চেপে ধরে মুখ দিয়ে শব্দ করে ফিসফিসিয়ে বলল, আশিয়ান, হুস, কোনো কথা না। আশিয়ানের মুখের ওই দুর্গন্ধের কারণে উদিতার গা গোলাচ্ছে। কিছু বলতে নিবে তখন আবারও আশিয়ান তার ঠোঁটে নিজের ঠোঁটজোড়া ডুবিয়ে দিয়ে আঁকড়ে ধরে ঘন ঘন চুমু খেতে লাগল। উদিতার শরীরের সকল লোম দাঁড়িয়ে গেছে এমন স্পর্শে। আশিয়ানকে বাধা দিতে গিয়ে মনে পড়ল কেয়ার বলা কথাগুলো। কেয়া বলেছে আশিয়ান অনেক রাগী একটা ছেলে। তার কাজে কেউ বাধা দিল সে ভীষণ রেগে যায়। আর আশিয়ান যদি তার সাথে কিছু করতে চায় তাহলে তাকে যেন বাধা না দেয় উদিতা। কারণ স্ত্রীকে স্পর্শ করার হক স্বামীর আছে। তবে উদিতা এ বিষয়ে পুরোপুরি অজ্ঞ। তাকে এ বিষয়ে কেউ কিছু তেমন একটা ভেঙে বুঝিয়েও বলেনি। আর বললেও সে ঠিকঠাক বুঝতে পারেনি। যার কারণে সে এখন ভয় থরথর করে কাঁপছে। আশিয়ান প্রায় মিনিট 10 মতো উদিতার ঠোঁটে চুমু খেয়ে তারপর ক্ষান্ত দিল। অতপর আস্তে করে উদিতার গলায় মুখ ডুবিয়ে দিয়ে শান্তিতে চোখ মুদল। উদিতার চোখের ঘুম যেন একদম হাওয়া হয়ে গেছে। আশিয়ানের দাড়ি উদিতার গলায় খোঁচা মারছে বারংবার। সেই সাথে এত ভারী একটা লোককে তার পাটকাঠির মতো শরীর কিভাবে সহ্য করবে সে ভাবতে পারছে না। কিছু বলতেও পারছে না তাকে, যদি সে রেগে যায়। অস্বস্তিতে সারা শরীর উদিতার হিম হয়ে গেছে। লোকটা তার গলার মধ্যে ঠোঁট দিয়ে অনবরত চুমু খাচ্ছে। মাঝে মধ্যে গলার চামড়াও কামড়ে দিচ্ছে। উদিতার কান্না করতে মন চাচ্ছে।
এত অস্বস্তির মধ্যে জীবনেও কখনো পড়েনি সে। কিভাবে সরাবে সে লোকটাকে, যে হাড়ে সাপের মতো প্যাঁচিয়ে ধরে রেখেছে? সে খুব ভালো করেই বুঝতে পারছে যে এখান থেকে ছোটার সাধ্যি তার নেই। আশিয়ান উদিতার গলায় ঠোঁট বুলাতে বুলাতে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেল। অতিরিক্ত মদ গেলার ফলে চোখ খুলে রাখা দায় হয়ে গেল তার পক্ষে। আজকে নেশা বেশি হয়ে গেছে, মাথাটা ভীষণ ভার ভার লাগছে। অবশেষে এত বছর পর মহারামের ঘুম তার আখিদয়ে ধরা দিল। উদিতাকে টাইট করে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল সে। আশিয়ান ঘুমিয়ে যাওয়ার পর উদিতা অনেক চেষ্টা করল আশিয়ানকে তার উপর থেকে সরানোর জন্য, কিন্তু প্রতিবারই ব্যর্থ হল সে। অতঃপর কি আর করা, আশিয়ানকে এক হাত দিয়ে আলতোভাবে জড়িয়ে ধরে সেও ঘুমিয়ে পড়ল। পরের দিন সকাল 6টায় উদিতার আগে আশিয়ানের ঘুম ভেঙে গেল। উদিতা গত দুরাত ঠিকমতো ঘুমাতে পারেনি, আর গোত্রাতেও আশিয়ানের জন্য অস্বস্তিতে ঘুমাতে পারেনি, যার ফলে এখনও তার ঘুম ভাঙছে না। রাতে আশিয়ান ঘুমের ঘোরেই উদিতার গলা কামড়ে ও চুমু দিয়ে লাল লাল দাগ করে ফেলেছে, যেটাকে সহজ ভাষায় লাভ বাইট বলে আর কি। আশিয়ানের মাথার ভেতর চিনচিনে ব্যথা অনুভব হচ্ছে। রাতে লিমিটের অতিরিক্ত মদ খাওয়ার ফল এটা। কপালে 2 আঙ্গুলের ডগা দিয়ে মৃদুভাবে ঘষা দিল সে। তারপর ভালো করে চোখ ডলল। চোখ থেকে হাত সরাতেই তার নজর পড়ল উদিতার ঘুমন্ত চেহারার ওপর। এই মুহূর্তে তাকে বাচ্চাদের মতো নিষ্পাপ মনে হচ্ছে। কি ইনোসেন্ট ফেস মেয়েটার! একবার তাকালে শুধু দেখতেই ইচ্ছে করে। আশিয়ান বুকে হাত দিয়ে স্বীকার করতে বাধ্য সে এর আগে এত সুন্দর কোনো মেয়ে দেখেনি। যেমন ফর্সা তেমনি ভীষণ মায়াবী তার মুখের গড়ন, আর দেখতে অনেক নাদুস নুদুস টাইপের, বাচ্চাদের মতো। খালি আদর করতে ইচ্ছে করবে। ইলিয়ানা মোটেও উদিতার মতো এত আগুন সুন্দরী নয়। অন্যান্যদের মতো হলুদ ফর্সা, আর ওর গড়নও কিছুটা মায়াবী আছে। তারপরও ওর প্রেমে পড়েছিল আশিয়ান। আসলে প্রেমে পড়তে সৌন্দর্য ফ্যাক্ট না, এক্ষেত্রে মনটাই আসল, কিন্তু আফসোস সে মানুষ চিনতে ভুল করেছে। আশিয়ান ঘোরলাগা চোখে উদিতার দিকে তাকিয়ে আছে। এতটা আকর্ষণ কখনো কোনো কিছুতে অনুভব করেনি সে। এই মেয়ে তো পুরোই অ্যাট্রাক্টের ডিব্বা। আশিয়ান আলতো হাতে উদিতার গাল স্লাইড করতে লাগল। নরম তুলতুলে গালে হাত বুলাতে তার ভীষণ ভালো লাগছে। আশিয়ানের এভাবে গালে হাত বুলানোর তোড়ে উদিতার ঘুম ভেঙে গেল। চোখ পিটপিট করে আশিয়ানের দিকে তাকালো সে। হাঁ করে তাকিয়ে আছে সুদর্শন পুরুষটার দিকে উদিতা। এই সুদর্শন পুরুষটা যে তারই স্বামী তা ভাবতেই তার কাছে স্বপ্নের মতো মনে হচ্ছে। আলেয়া উদিতাকে সবসময় বলতো যে বেশি সুন্দরী মার্কা মেয়েদের কপালে কালো, বেটে, কুৎসি তার বয়স্ক পাত্র নাকি জুটে। উদিতার কপালেও সেরকম কিছু লেখা আছে বলে 100% শিওর সে। উদিতার এখন আলেয়ার কাছ থেকে খুব জানতে ইচ্ছে করছে যে তার এমন ভবিষ্যৎবাণী কেন ফলল না তার জীবনে। কই তার ভাগ্যে তো ঠিকই সুদর্শন এবং ওয়েল স্টাবলিশ যুবক স্বামী হিসেবে জুটেছে। আহারে আফসোস হচ্ছে বেচারি আলেয়ার জন্য। উদিতার যে ঘুম ভেঙে গেছে আশিয়ানের সেদিকে কোনো খেয়ালই নেই যেন। সে পম্পমের মতো গালে হাত বুলাতে ব্যস্ত। উদিতা শান্ত স্বরে আশিয়ানকে সালাম দিল। আশিয়ান কিছুটা ভ্যাবাচেকা খেয়ে গেল উদিতার সালাম দেয়া শুনে। সালামের জবাব দিতে ভুলে গেছে সে। তাকিয়ে আছে উদিতার চোখের দিকে। উদিতা এবারও শান্ত কণ্ঠে বলল, উদিতা, কেউ সালাম দিল তার জবাব দিতে হয়, জানেন না বুঝি? আশিয়ান এবার আমতা আমতা করে সালামের জবাব দিল।
উদিতা মৃদু হেসে বলল। উদিতা, সারা রাত আমার উপরই ঘুমিয়েছেন আপনি, এখনো কি এভাবে থাকার ইচ্ছা আছে আপনার? মোলায়েম কণ্ঠে উদিতার শান্ত স্বরে কথা বলা শুনে আরেক দফা ক্রাশ খেল আশিয়ান। মেয়েটার ঘুম ঘুম মোলায়েম কণ্ঠের মধ্যে মনে হয় নেশাদ্রব্য মেশানো আছে। নইলে এই ভয়েস এতটা অ্যাট্রাক্ট কেন করছে আশিয়ানকে? মেয়েটার সবকিছুই মণিমুগ্ধকর। ওর এই কণ্ঠ আজীবন শোনার জন্য প্রস্তুত যেন আশিয়ান। বহুত কষ্টে নিজেকে সামলে নিয়ে উদিতার ওপর থেকে সরে গিয়ে উঠে বসল সে। আশিয়ান সরে যাওয়ায় উদিতাও উঠে বসল। তারপর চুলগুলো হাত খোপা বেঁধে ওড়না দিয়ে মাথা ঢাকল। আশিয়ান এখনো তাকিয়ে আছে তার দিকে। উদিতা ঘড়ির দিকে এক পলক তাকিয়ে হতাশার নিঃশ্বাস ফেলল। আনমনে বলল, উদিতা, ইসোস, নামাজটা মিস হয়ে গেল। এত ঘুম কিভাবে ঘুমালাম আমি? দূর। উদিতা আস্তে করে বললেও আশিয়ান শুনতে পেল, কিন্তু কিছু বলল না সে। আশিয়ান মনে মনে কিছুটা লজ্জিত হল। না জানি মেয়েটার সাথে কি করেছে সে। প্রথম দিনই যা করেছে ওর সাথে, মেয়েটা কি ভাববে তাকে কে জানে। ভাবতেই দীর্ঘশ্বাস ফেলল আশিয়ান। নিজের মাথাটা টিপে ধরল এক হাতে। ভীষণ ব্যথা করছে মাথাটা, মনে হচ্ছে এক্ষুনি ঠাসস করে ফেটে যাবে। আশিয়ানের মাথায় হাত দেয়া দেখে উদিতা একটু ব্যস্ত হয়ে বলল, উদিতা, কি হয়েছে আপনার? মাথা ব্যথা করছে? উদ্বেগ মেশানো কণ্ঠে আশিয়ান, হু। আশিয়ানের সংক্ষেপে জবাব দেয়া দেখে উদিতা যা বুঝার বুঝে নিল। বিছানা ছেড়ে ওঠে দাঁড়াল সে। নিজেকে ভালো করে পরিপাটি করে মাথায় ওড়না প্যাঁচিয়ে রুম আশিয়ানকে বলল, উদিতা, আপনি একটু অপেক্ষা করুন, আমি আপনার জন্য চা নিয়ে আসছি। এই বলে উদিতা রুম থেকে বেরিয়ে এলো। আশিয়ান অবাক হয়ে উদিতার যাওয়ার পানে একদৃষ্টিতে তাকিয়ে আছে। মেয়েটা বিয়ের পরের দিনই তার জন্য এত ব্যাকুল হয়ে চা বানাতে ছুটল। আদৌ জানে কিসে রান্নাঘর কোথায়? বেশি না ভেবে আশিয়ান বালিশে হেলান দিয়ে আধশোয়া হয়ে বসল। চোখটা বন্ধ করে ফেলল মাথার যন্ত্রণায়। উদিতা সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো। বিশাল বড় ডাইনিং রুমে প্রবেশ করল সে। এর আগে কখনো এত বড় ডাইনিং রুম টিভি ছাড়া অন্য কোথাও দেখেনি। সারা বাড়ি জুড়ে আভিজাত্যের ছাপ স্পষ্ট। প্রত্যেকটা আসবাবপত্র দামি আর ঝকঝকে তকতকে। চারপাশে চিকচিক করছে সবকিছু। ধুলোবালির একটা কণাও নেই কোথাও। বোঝাই যায় যে প্রত্যেক দিনই বেশ কয়েকবার করে এসব ঘষামাজা করা হয়। এখনো কেউ ঘুম থেকে ওঠেনি। সারা বাড়ি মনে হচ্ছে ফাঁকা আর একদম নিস্তব্ধ। কোথাও কোনো প্রাণের সাড়া পাওয়া যাচ্ছে না। সবাই ঘুমিয়ে আছে। কাল অনেক রাত পর্যন্ত জেগেছিল সবাই, আর সারাদিন ধরে এত খাটাখাটুনি আর বিয়ের জার্নিতে সবাই ক্লান্ত হয়ে এখনো বিছানায় পড়ে পড়ে ঘুমাচ্ছে। এত বেশি চিন্তাভাবনা না করে আন্দাজের জোরে রান্নাঘরে অবশেষে যেতে পারল উদিতা। রান্নাঘরে ঢুকে বিস্মিত দৃষ্টিতে তাকিয়ে আছে সে। এত সুন্দর সাজানো গোছানো আর পরিপাটির সাথে এত বিশাল রান্নাঘর সে এর আগে কখনোই দেখেনি। সবকিছু কি সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। উদিতার অনেক দিনের স্বপ্ন তার এরকম একটা বিরাট রান্নাঘর থাকবে, যেখানে সে মনের মতো করে স্বাচ্ছন্দ্যে ও সাবলীলভাবে মন দিয়ে রান্না করবে। আহ, কি নেই রান্নাঘরটায়! রান্নার কাজে লাগে এমন সব কিছুই আছে সেখানে। কোনো কিছুর কোনো কমতি নেই যেন। বড় বড় 5টা ফ্রিজ একসাথে আছে রান্নাঘরে। প্রায় 1 মিনিট সবকিছু ঘুরে ঘুরে দেখল উদিতা। তারপর যে কাজের জন্য এসেছিল সে কাজে মনোনিবেশ করল।
রান্নাবান্নাতে এক্সপার্ট হওয়ার কারণে প্রয়োজনীয় জিনিস খুঁজে পেতে তেমন একটা বেগ পেতে হয়নি তার মামির কাছ থেকে শেখা এক ধরনের ভেষজ সুগন্ধি চা বানালো সে। এই চায়ের একটা বিশেষত্ব হল গিয়ে মাথা ব্যথার জন্য এই চা পান করলে মাথা ব্যথা নিমিষেই কমে যায়। ওর মামি চায়ের এই রেসিপিটা শুধু উদিতাকেই শিখিয়েছেন, আর কাউকে কখনো শেখাননি। উদিতাকে তিনি বড্ড ভালোবাসেন কি না তাই। চায়ের সাথে 4টে মেক্সিকান স্টাইলের ডিম, মেয়োনেজ, শসা, টমেটো আর পেঁয়াজ দিয়ে স্যান্ডউইচ বানিয়ে সাথে নিল সে 2টো আশিয়ানের জন্য আর 2টো নিজের জন্য। উদিতার অনেক খিদে পেয়েছে, আপাতত এগুলো খেলে খিদের হাত থেকে রক্ষা পাওয়া যাবে। আর আশিয়ানের যদি খিদে পায় তবে খাবে। এত সকাল কেউ ঘুম থেকে উঠবে বলে মনে হয় না। কিছু রান্না করতে হলেও তো সময়ের দরকার। এত সময় সে অপেক্ষা করতে পারবে না। স্যান্ডউইচের সাথে নিজের জন্য 1 কাপ কড়া লিকারের দুধ চা নিল। এখন চায়ের বড্ড দরকার, নইলে এখানেই ঘুমিয়ে পড়বে সে। রাতে ঠিকঠাক মতো ঘুম হয়নি তাই। একটা ট্রেতে করে নাশতাগুলো নিয়ে হেঁটে রুমের উদ্দেশ্যে চলে গেল উদিতা। আশিয়ান নিজেই নিজের মুখের গন্ধে টিকতে না পেরে ওয়াশরুমে গিয়ে ভালো করে ফ্রেশ হয়ে এলো। টাওয়েল দিয়ে মুখ মুছতে মুছতে বিছানায় বসতেই উদিতা এসে প্রবেশ করল রুমে। আশিয়ান উদিতার দিকে এক পলক তাকাল। উদিতা আশিয়ানের কাছে এগিয়ে এসে ট্রেটা বিছানার পাশে সেন্টার টেবিলের ওপর রাখল। ট্রে থেকে ভেষজ সুগন্ধি চাটা তুলে নিয়ে আশিয়ানের দিকে বাড়িয়ে দিল উদিতা। চা থেকে খুব সুন্দর একটা ঝাঝালো স্মেল ভেসে আসছে। আশিয়ান চায়ের কাপ হাতে নিয়ে সপ্রশ্ন দৃষ্টিতে তাকালো উদিতার পানে। উদিতা বুঝতে পেরে বলল, উদিতা, এভাবে তাকাতে হবে না, আমি জানি আপনি স্ট্রং কফি খান। কেয়া ভাবি বলেছেন। আসলে আপনার মাথা ব্যথা করছে তো তাই এই ভেষজ সুগন্ধি চাটা বানিয়ে নিয়ে এলাম। এটা খেলে খুব জলদি আপনার মাথা ব্যথা কমে যাবে। আর এইখানে 2টো স্যান্ডউইচ নিয়ে এসেছি আপনার জন্য, খিদে পেলে খেয়ে নেবেন। আমি ফ্রেশ হয়ে আসি। এই বলে আশিয়ানকে কিছু বলার সুযোগ না দিয়ে উদিতা ওয়াশরুমে চলে গেল মুখ ধুতে। আশিয়ান মনে মনে কিছু একটা ভেবে চুপচাপ চায়ের কাপটাতে চুমুক বসাল। উফ, চায়ের কাপে চুমুক দিয়ে মনটা একদম রিফ্রেশ হয়ে গেছে আশিয়ানের। এত মজার চা সে কোনো দিনই খায়নি। এমনকি সে জানেও না এরকম কোনো চা হতে পারে। মেয়েটার গুণ আছে বলতে হবে। এত মজার ঘ্রাণওয়ালা চা কিভাবে তৈরি করল? গড নোজ। উদিতা ওয়াশরুমে গিয়ে ওড়না রেখে বেসিনে মুখ ধোয়ার জন্য পানির কল ছেড়ে আয়নায় তাকাতেই নিজের গলার লাল দাগগুলোর ওপর চোখ পড়ল তার। এমন লাল লাল দাগ দেখে যেন আকাশ থেকে পড়ল উদিতা। হাত দিয়ে গলায় আলতোভাবে ঘষা দিল সে। কিছুটা জ্বালা করে উঠল। হুট করে মনে পড়ে গেল কাল রাতে আশিয়ানের কামড় আর চুমু দেয়ার কথা। রাক্ষসের মতো চুমু খেয়েছে যেন। একদম দাগ করে ফেলেছে। উদিতার অবশ্য একটু দুশ্চিন্তা হচ্ছে। আজকে রিসিপশন পার্টি, ওকে সাজাতে এলেই তো ওর গলার দাগগুলো স্পষ্ট চোখে পড়বে তাদের। তখন সবাই তাকে কি ভাববে? নিশ্চয়ই হাসাহাসি করবে। উফ, কি মুসিবত। আশিয়ান 2 মিনিটে পুরো চায়ের কাপ খালি করে ফেলল। একদম চেটেপুটে খাওয়া যাকে বলে। উদিতা ওয়াশরুম থেকে আসার আগেই চা শেষ। সাথে মাথা ব্যথাও গায়েব। এটা ম্যাজিক নাকি কিছু বুঝতে পারছে না আশিয়ান। এত জলদি কিভাবে মাথা ব্যথা কমে যেতে পারে? অন্যদিন তো কফি খেলেও ব্যথা সারে না তার ঔষধ না খাওয়া অবধি। আর আজ এই সুগন্ধি চা তো কামাল করে ফেলল। বাহ, তার মানে আজ থেকে মাথা ব্যথা করলে আর ঔষধ খেতে হবে না। ভালোই তো।
ঔষধ খাওয়া আশিয়ানের কাছে প্যারা ছাড়া আর কিছুই মনে হয় না। একটা স্যান্ডউইচ হাতে নিয়ে কামড় বসালো আশিয়ান। আশিয়ান, উমম, ভীষণ টেস্টি মনে মনে। এমন সময় উদিতা ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। এগিয়ে এসে আলমারি থেকে নতুন একটা টাওয়েল বের করে নিয়ে মুখ মুছতে লাগল। এদিকে বেচারা আশিয়ান মুখে স্যান্ডউইচ ঢুকিয়ে এক প্রকার হা করে তাকিয়েছিল উদিতার ভেজা নাদুসনুদুস মুখখানার দিকে। কি কিউট তাই না লাগছিল তাকে ভেজা অবস্থায়। উদিতা টাওয়েল হ্যাঙ্গারে ঝুলিয়ে রেখে এগিয়ে এসে চায়ের কাপটা হাতে নিয়ে আশিয়ানের দিকে তাকিয়ে জানতে চাইল, উদিতা, মাথা ব্যথা কমেছে আপনার? আশিয়ান মুখের খাবারটুকু গিলে নিয়ে মাথা ঝাঁকিয়ে জবাব দিল, আশিয়ান, হু, থ্যাঙ্কস এত ভালো চা খাওয়ানোর জন্য। উদিতা, মেনশন নট। আপনার যদি আবার মাথা ব্যথা করে তাহলে অবশ্যই আমাকে বলবেন, আমি চা বানিয়ে দেব, মিষ্টি হেসে। আশিয়ান উদিতার মুখের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, আশিয়ান, ওকে, বলবো। আশিয়ান স্যান্ডউইচ দুটো খেয়ে পানি পান করে রুম থেকে ধীর পায়ে বেরিয়ে গেল। উদিতা চা আর বাকি স্যান্ডউইচ খেয়ে রুম গোছাতে লাগল। রুম গোছানো শেষে ড্রেসিং টেবিলের কাছে গিয়ে একটু লোশন নিয়ে গলায় লাগালো, তাতেও যদি দাগটা একটু হালকা হয়। লোশন লাগানো শেষে বিছানায় শুয়ে পড়ল সে। চা খাওয়ার পরও কখন যে চোখ লেগে এলো বলতে পারবে না। সকাল 9টা বেজে গেছে প্রায়। উদিতা তখনও বেদম ঘুমে। আশিয়ান এর মাঝে আর রুমে আসেনি। সে তার জিম করার রুমে ডিভানের উপর এলোমেলো হয়ে নাক ডেকে ঘুমাচ্ছে। দুজন দুই রুমে ঘুমাতে ব্যস্ত। উদিতা তো এতক্ষণে হয়তো ভুলেও গেছে যে আজকে রিসিপশন পার্টি হবে। এনা আর কেয়া এসে রুমের দরজায় নক করল। দরজা খোলাই ছিল। বেশ কয়েকবার নক করে সাড়া না পেয়ে কেয়া এবার দরজা একটু আলগা করে দেখল যে উদিতা বিছানায় ঘুমিয়ে আছে। আশিয়ানকে রুমে কোথাও দেখতে পেল না কেয়া। এবার এনাকে সাথে নিয়ে কেয়া রুমের মধ্যে ঢুকে পড়ল। উদিতার দিকে তাকিয়ে এনা হেসে একটু জোরে ডেকে বলল, এনা, ভাবি, ও ভাবি, আর কত ঘুমাবে, এবার তো উঠো। এনার ডাকে প্রায় ধরফর করে ঘুম থেকে উঠল উদিতা। তাদেরকে দেখে বিছানা ছেড়ে নামল। মাথায় ওড়না পরে জিজ্ঞেস করল, উদিতা, জি আপু, কিছু বলবেন? কেয়া, সকালের নাস্তা করবে না? খিদে লাগেনি তোমার? উদিতা, জি ভাবি। এনা, আচ্ছা মিষ্টি ভাবি ভাইয়া কই? উদিতা, আমি তো জানি না। এনা, ওহহ। কেয়া, তুমি ফ্রেশ হয়ে আসো কেমন, তারপর নাস্তা করবে। উদিতা, ভাবি আমার নাস্তাটা যদি রুমে এনে দিতেন তাহলে ভালো হতো আর কি। বাসায় তো প্রচুর মেহমান, ওনাদের সামনে আমি এত কমফোর্ট ফিল করব না আসলে। আমতা আমতা করে। কেয়া, সমস্যা নেই, মা বলে দিয়েছেন তুমি যাতে তোমার রুমে নাস্তা করো। উদিতা, আচ্ছা ভাবি। এনা নিচে গিয়ে সার্ভেন্টকে বলে এলো আশিয়ানের রুমে সকালের নাস্তা পাঠিয়ে দিতে। মিনিট 5 পর সার্ভেন্ট এসে রুমে নাস্তা দিয়ে গেল। উদিতা হাত মুখ ধুয়ে এসে নাস্তা করতে লাগল। এনা আর কেয়া গল্প করছে উদিতার সাথে। এর মধ্যে আশিয়ান একবারও রুমে আসেনি। উদিতার নাস্তা করা শেষে তারিন আর আশা রুমে এসে ঢুকল। আশা অবজ্ঞার দৃষ্টিতে উদিতাকে দেখছে। তারিন এসে উদিতাকে খোঁচা মেরে জিজ্ঞেস করল, তারিন, কি গো, রাতে কি ঘুম হয়েছে নাকি আমার দেবর তোমাকে ঘুমাতে দেয়নি? উদিতা বুঝতে পারল না তারিনের কথা। হাসি মুখেই বলল, উদিতা, বুঝলাম না ভাবি কি বলতে চাচ্ছেন। আশা, আহারে ন্যাকা, কিচ্ছু বুঝে না। একদম অবুঝ খুকিকে বিয়ে করেছে আশিয়ান। এনা শক্ত কণ্ঠে বলল, এনা, আশা, ঠিকভাবে কথা বলো। সেই সম্পর্কে আমার ভাবি হয়।
আম্মু শুনলে কিন্তু খবর আছে তোমার। আশা মুখ বাঁকিয়ে ফোন টিপতে লাগল, কিছু বলল না প্রত্যুত্তরে। উদিতা বুঝতে পারল এরা তাকে আলেয়ার মতোই খোঁচা মারতে আসছে। তারিন এগিয়ে এসে উদিতার চুল হাতিয়ে বলল, তারিন, ও মা, তুমি গোসল করনি এখনো? উদিতা, এখন গোসল করব কেন? তারিন, ও আল্লাহ, এই মেয়ে বলে কি? রাতে কি আশিয়ান তোমার সাথে কিছু করেনি? কেয়া? তারিন ধমকে ওঠে, এসব কি জিজ্ঞেস করছো তুমি তাকে? এসব একান্তই তাদের ব্যক্তিগত ব্যাপার। তুমি নাক গলাচ্ছ কেন? তারিন, মা, ভাবি আমাদের তো জানতে হবে আশিয়ান তার সাথে ওসব করেছে কিনা। উদিতা, কি করার কথা বলছেন আপনি? আমি আসলে কিছুই বুঝতে পারছি না। তারিন, বুঝলাম। আশিয়ান তোমার সাথে ওসব কিছুই করেনি। করলে তুমি আমাদের কথা বুঝতে পারতে। যাই হোক, তুমি কষ্ট পেও না। আসলে আশিয়ান অন্য একটা মেয়েকে ভালোবাসে, তো তাই ও তোমার প্রতি ইন্টারেস্টেড নয়। তারিনের বলা কথা শুনে উদিতার মাথায় যেন বাজ পড়ল। আশিয়ান অন্য মেয়েকে ভালোবাসে? তবে তাকে কেন বিয়ে করল? আচ্ছা, ওরা কি তাকে আশিয়ানের প্রতি বিষিয়ে দেওয়ার চেষ্টা করছে? হতেও পারে। আচ্ছা, ওদের একটু বাজিয়ে দেখা যাক। উদিতা এবার শান্ত কণ্ঠে বলল। উদিতা, তাই নাকি ভাবি? তাকে সেই মেয়ে যাকে আমার স্বামী ভালোবাসে? জানতে চেয়ে উদিতার প্রশ্নে তারিন একটু হকচকিয়ে গেল। আশা ভ্রু কুঁচকে তাকালো উদিতার দিকে। তারিন আমতা আমতা করে বলল, তারিন, ওই যে তোমাদের বিয়েতে ইলিয়ানা নামক মেয়ে এসেছিল, ওর সাথে আশিয়ানের সম্পর্ক ছিল। উদিতা, ছিল? তার মানে এখন নেই? আর আমি যতদূর জানি ওনার এমপি আঙ্কেলের বউ হলেন ইলিয়ানা নামক মেয়েটা। আমার স্বামী তাকে আন্টি বলে সম্বোধন করেছেন আমার সামনে। আচ্ছা, ধরলাম আপনার কথাই সঠিক। ওনার একসময় ওই মেয়েটার সাথে এফেয়ার ছিল, কিন্তু এখন তো আর নেই। ওরা দুজনেই বিবাহিত। এখন তো তাদেরকে এক কথায় এক্স বলা যায়। তাই না না আপু? না, কারেক্ট। এই তো তুমি বুঝতে পেরেছ মিষ্টি ভাবি। উদিতা, তো এক্স সবসময় এক্সই থাকে। ওনারও এক্স আছে, কিন্তু এতে আমার কিছু যায় আসে না। ওনার অতীতে কে ছিল তা নিয়ে আমার বিন্দুমাত্র ইন্টারেস্ট নেই। কিন্তু ওনার বর্তমান আর ভবিষ্যৎ হলাম আমি। আমি হয়তো সম্পর্কের মারপ্যাচ এত বেশি বুঝি না, কিন্তু আমি জানি মৃত্যুর আগ অবধি উনি আমার। স্বামীর ভাগ কোনো মেয়েই ছাড়ে না, আমি তো মরে গেলেও ছাড়ব না। আমার এত রূপ লাবণ্য কিসের জন্য আছে যদি আমি আমার স্বামীকে নিজের কাছেই রাখতে না পারি? যাই হোক, ওনার আগের জীবনে কে ছিল না সেসব বাদ দিন। এখন আমি ওনার স্ত্রী, আমিই ওনার সব। এখন দেখব কোনো মেয়ে আমার স্বামীর দিকে নজর দেয়। আমাকে দেখতে যতটা সরল সোজা মনে হয়, আমি কিন্তু এতটাই হাবাগোবা নই। বোধবুদ্ধি ঠিকই আছে আমার। খারাপ ভালো সব বুঝতে পারি আমি। তারিন আর আশা হা হয়ে গেছে উদিতার কথা শুনে। উদিতাকে দেখলে বুঝাই যায় না যে সে এত কথা বলতে পারে। তারিন আর আশা মনে মনে ভাবছে, কি থেকে কি হয়ে গেল? আমরা তো তাকে আশিয়ানের বিরুদ্ধে বিষিয়ে দিতে এসেছিলাম, কিন্তু এখন তো দেখি এই মেয়ে আমাদের উল্টো গোল খাইয়ে দিল। এনা আর কেয়া সপ্রশংস দৃষ্টিতে উদিতার দিকে তাকাল। উচিত জবাব ছুড়ে দিয়েছে সে তাদের মুখের ওপর। ব্রাভো গার্ল। উদিতা তাদেরকে আর কিছু বলল না। টাওয়েল, ব্লাউজ আর পেটিকোট নিয়ে কেয়াকে বলে ওয়াশরুমে চলে গেল গোসল করতে। তারিন আর আশা মুখ চুন করে রুম থেকে বেরিয়ে গেল। এনা আর কেয়া হু হা করে হেসে ফেলল তাদের এভাবে জব্দ হতে দেখে।
দুজনে হাইফাইভ দিল। এনা আর কেয়া নিচে গেল কিছু সময়ের জন্য। মেহমানেরা নিচে গিজগিজ করছে। দুই নতুন বউকে দেখার জন্য তারা সবাই উদ্গ্রীব হয়ে বসে আছেন। সন্ধ্যা পর রিসিপশন পার্টি শুরু হবে। আশিয়ান ঘুম থেকে উঠে নিজের রুমে চলে এলো। এসে উদিতাকে কোথাও দেখতে পেল না সে। বেশি চিন্তা না করে রুমের দরজা লক করে টাওয়েল নিয়ে সুইমিং পুলে চলে গেল সাঁতার কাটতে। গিয়ে বেশ কিছুক্ষণ পানিতে দাপাদাপি করে বাথরোব পরে রুমে ফেরত এলো আশিয়ান। টাওয়েল দিয়ে চুল মুছতে মুছতে ড্রেসিং টেবিলের আয়নায় নিজেকে দেখছে, এমন সময় বাথরুমের দরজা খোলার শব্দ পেয়ে ঘাড় ঘুরিয়ে তাকালো সে। উদিতা ওয়াশরুম থেকে বের হয়ে আশিয়ানকে দেখে জমে বরফ হয়ে গেল যেন। এই মুহূর্তে আশিয়ানকে সে মোটেই আশা করেনি। আশিয়ান এবার পূর্ণদৃষ্টিতে উদিতার দিকে তাকাল। হাঁটু অবধি ভেজা লম্বা চুলগুলো খোলা, টপ টপ করে পানি পড়ছে চুল থেকে। মেজেন্টা কালার একটা 3/4 হাতার ব্লাউজ ও একটা পেটিকোট তার পরনে। আশিয়ান উদিতাকে পা থেকে মাথা অবধি স্ক্যান করছে। উদিতার ফর্সা পেট, পিঠ ও কোমর স্পষ্ট চোখে লাগছে আশিয়ানের। আশিয়ান ধীর পায়ে হেঁটে উদিতার একদম কাছে চলে গেল। উদিতা নিজেকে ঢাকবার বৃথা চেষ্টা করছে। আশিয়ানের মতো ছেলেরা দুই রকমের হয়। যথা এক গার্লফ্রেন্ড থাকলে ওরা কখনো অন্য কোনো মেয়ে তো দূরে থাক, নিজের বউকেও কখনো ভালো করে দেখে না। দুই গার্লফ্রেন্ড না থাকলে নিজের বউয়ের দিকেই পূর্ণ মনোযোগ থাকে তাদের। আশিয়ানের ক্ষেত্রে দ্বিতীয়টা ঘটেছে। যেহেতু গার্লফ্রেন্ড নাই সেহেতু নিজের বউয়ের দিকেই সকল এটেনশন যাচ্ছে তার। চাইলেও উদিতার ভূত তার মাথা থেকে নামছে না। এত সুন্দরী বউ চোখের সামনে থাকলে কি আর নিজেকে আটকে রাখা যায়? সত্যি বলতে খুব কম ছেলেরাই পারে নিজেদেরকে সংযত রাখতে। উদিতা আশিয়ানকে উপেক্ষা করেও যেতে পারছে না। লজ্জায় মনে হচ্ছে এখনই মরে যাবে সে। উফ, ভালো লাগে না। আশিয়ান উদিতার কোমর জড়িয়ে ধরে নিজের কাছে টেনে নিল। উদিতা শেষ লজ্জায়। চোখ তুলে তাকাতে পারছে না সে আশিয়ানের দিকে। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। এ কেমন অদ্ভুত অনুভূতি! আশিয়ান উদিতার চুলে নাক ডুবিয়ে চুলের স্মেল নিতে লাগল। কেমন যেন নেশা লাগিয়ে দিল চুলের সুঘ্রাণটা। কি জানি কোনো শ্যাম্পু ইউজ করে সে। এত সুন্দর স্মেল। আশিয়ান এক হাত দিয়ে চুল সরিয়ে গলা থেকে সেখানে নাকমুখ গুজে দিল। উদিতা থরথর করে কাঁপছে লাগাতার। আশিয়ান খুবই হার্ডভাবে চুমু খাচ্ছে গলার ভাঁজে। এমন স্পর্শে উদিতা শিউরে উঠছে বারংবার। এক হাতে আশিয়ানের চুল খামচে ধরল সে, আরেক হাত আশিয়ানের পিঠে বিচরণ করছে তার। আশিয়ানের চুমুর তোড়েই বোঝা যাচ্ছে যে সে নিজেকে কোনো মতেই কন্ট্রোল করতে পারছে না। সে যখন উদিতার ব্লাউজে হাত লাগালো খোলার জন্য, ঠিক তখনই রুমের দরজায় কেয়া ও এনা নক করল। আশিয়ানের ঘোর কাটল দরজা ধাক্কানোর শব্দে। বিরক্তি নিয়ে একবার দরজার দিকে তাকিয়ে তারপর উদিতার দিকে তাকাল। ভেজা লেপ্টে থাকা হরিণীর চোখের মতো লম্বা পল্লবযুক্ত আখি জোড়া আশিয়ানের দিকেই নিবন্ধ। আশিয়ান উদিতার থুতনিতে এক হাত দিয়ে চেপে ধরে ঠোঁটের কোণে গভীরভাবে একটা চুমু খেল। তার নেশালো কণ্ঠে বলল, আশিয়ান, শাড়ি পরছ ভালো কথা। ভুলেও কোনো ছেলের সামনে শাড়ি পরা অবস্থায় যাবে না। আর বড় একটা ওড়না দিয়ে হিজাব বাঁধবে, মনে থাকবে? কিছুটা গম্ভীর হয়ে উদিতা ভয় একনাগারে বেশ কয়েকবার মাথা ঝাঁকিয়ে উত্তর দিল, উদিতা, জি মনে থাকবে। আশিয়ান উদিতাকে ছেড়ে সরে দাঁড়িয়ে বলল, আশিয়ান, গুড। এখন যাও, দরজা খুলো গিয়ে। আমি ওয়াশরুমে যাচ্ছি ড্রেস চেঞ্জ করতে। এই বলে আশিয়ান কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল।
উদিতা একটা ওড়না দিয়ে নিজেকে প্যাঁচিয়ে দরজার কাছে গিয়ে কাপা কাপা হাতে লক খুলে দরজা খুলে দিল। এনা, কেয়া আর মিসেস ইয়াসমিন রুমে ঢুকলেন। মিসেস ইয়াসমিন বর্ষর একটা গহনার বাক্স উদিতাকে দিয়ে বললেন এখান থেকে বেছে বেছে কয়েকটা গহনা রাতে রিসিপশন পার্টিতে পরতে। উদিতা মাথা নেড়ে সায় জানাল। মিসেস ইয়াসমিন উদিতার কপালে চুমু খেয়ে চলে গেলেন। এনা আর কেয়া ঝটপট উদিতাকে শাড়ি পরিয়ে দিল। শাড়িটা বেশ মার্জিতভাবেই পরিয়েছে তাকে ওরা। শাড়ি পরা শেষ হতেই আশিয়ান ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। নর্মাল একটা ধূসর রঙা শার্ট আর একটা কালো জিন্স তার পরনে। ওয়াশরুম থেকে বেরিয়ে সেন্টার টেবিল থেকে ফোনটা নিয়ে কারো দিকে না তাকিয়েই হনহন করে বেরিয়ে গেল সে। এনা আর কেয়া ততটা পাত্তা দিল না আশিয়ানকে। আশিয়ানের স্বভাব সম্পর্কে সবাই অবগত। উদিতাকে হিজাব ও প্রয়োজনীয় গহনাদি পরিয়ে দিয়ে পুরোপুরি রূপে তৈরি করে তাকে নিয়ে নিচে নেমে এলো ওরা। যেখানে শুধু মেয়েদের আসর বসেছে সেখানে সবার মাঝখানে আলেয়ার পাশে উদিতাকে বসিয়ে দিল এনা আর কেয়া। আলেয়া ও উদিতাকে সব মহিলারা খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। কেউ কেউ গিফটের প্যাকেট অথবা গহনা দিচ্ছে উপহার হিসেবে। উদিতার সৌন্দর্য দেখে সব মহিলারা মুগ্ধ। সাথে তার অমায়িক ব্যবহার তো তাদের মন কেড়ে নিয়েছে। মিসেস ইয়াসমিনের ক্লোজ যে মহিলারা ওনারা তো মিসেস ইয়াসমিনকে বারবার বলছে যে তিনি প্রথমবারের মতো এবারও জিতছেন। মিসেস ইয়াসমিন মুচকি হাসছেন, শুধু প্রত্যুত্তরে কিছু বলছেন না। সব ছেলেরা বাইরে আড্ডা দিতে ব্যস্ত। বাইরের এক কোণে বাবুর্চিরা বড় বড় ডেকচিতে রিসিপশনের জন্য রান্না করছেন। বাইরে অনেক সুন্দর করে স্টেজ সাজানো হয়েছে। আশিয়ান সবার সাথে আড্ডায় মশগুল। বন্ধুরা তো তাকে জ্বালিয়ে মারছে রাতে কি হয়েছে সেটা জানার জন্য। আশিয়ান ধমকে ধামকে তাদের মুখ থেকে এ প্রসঙ্গ বাদ দিয়েছে। আশিয়ান প্রচণ্ড রকমের দোটানায় ভুগছে। উদিতার প্রতি তার সাংঘাতিক লেভেলের মোহ সৃষ্টি হয়েছে ঠিকই, কিন্তু কাউকে তো এত সহজে ভালোবাসা যায় না। আর ইলিয়ানাকে সে যেভাবে ভালোবেসেছিল সেভাবে তো মনে হয় না যে উদিতাকে ভালোবাসতে পারবে। জানে না সে ভবিষ্যতে কি হবে। কিভাবে যে সন্ধ্যা হয়ে গেছে বোঝাই যায়নি। উদিতা অনেক আগেই রুমে ফিরে এসেছে। শাড়ি পাল্টে ওয়াক্তের নামাজ আদায় করে নিয়েছে। এখন মাগরিবের নামাজ আদায় করতে ব্যস্ত সে। আশিয়ান আর একবারও রুমে আসেনি। মাগরিবের নামাজ শেষে সবেমাত্র বিছানায় গিয়ে বসেছে, এমন সময় আবার দরজাতে কে যেন নক করল। উদিতা দরজা খুলে দিতেই এনা পার্লারের এক মহিলাকে সাথে নিয়ে রুমে ঢুকল। এই মহিলাই তাকে এতদিন সাজিয়ে আসছে। এনা আগে থেকেই রেডি হয়ে আছে। কেয়া স্বামী সন্তান নিয়ে একটু বিজি, তাই আসতে পারেনি। উদিতা রিসিপশন পার্টিতে পরার জন্য ড্রেস নিয়ে ওয়াশরুমে চলে গেল চেঞ্জ করতে। ড্রেস চেঞ্জ করে আসতেই শুরু হলো মেকআপ করা। মহিলাটি খুবই যত্ন সহকারে উদিতাকে সাজাচ্ছে। প্রায় আধা ঘন্টা পর উদিতার সাজগোজ কমপ্লিট হলে মহিলাটি তাকে গহনাগুলো পরিয়ে দিয়ে হিজাব পরিয়ে নেকাবও লাগিয়ে দিল। ব্যাস, উদিতা পুরোপুরি তৈরি। আশিয়ানের প্রয়োজনীয় জিনিসপত্র সব কেয়া আগেই নিয়ে গিয়েছিল। আশিয়ান অন্য একটা রুমে কাপড় চোপড় চেঞ্জ করে পুরোপুরি রেডি হয়ে তারপর নিচে চলে এসেছে। উদিতার পরিবার ও আলেয়ার পরিবার থেকে লোকজনরা সন্ধ্যার সাথে সাথেই এখানে চলে এসেছে। উদিতার রুমে গিয়ে মিসেস আনিতো, উসামা ও উষা দেখা করে এসেছে। মিয়ানিসুল ও শাহরিয়ার আশিয়ানের বাবা, চাচা ও বড় ভাইদের সাথে আলাপে মশগুল। আশিয়ান তার বন্ধুদের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে জুস খেতে খেতে কথা বলছে। অনুষ্ঠান একদম জমে উঠেছে। আলেয়া নিচে চলে এসেছে তাসকিনের সাথেই। সবাই তাদের সাথে কথা বলতে ও ফটো তুলতে ব্যস্ত। বেশ কিছুক্ষণ পর উদিতাকে সাথে নিয়ে এনা আর কেয়া নিচে নামল।
উদিতাকে দেখতে পেয়ে আশিয়ানের হার্টবিট ফাস্ট হয়ে গেল। চোখজোড়া তার উদিতাতেই আটকে আছে যেন। তৌহিদ ও আসিফ মুচকি হেসে দুজন দুদিক থেকে আশিয়ানকে ধাক্কা দিতেই আশিয়ান নিজের হুঁশে এলো। বন্ধুরা তো তাকে নানাভাবে পিঞ্চ মেরে কথা বলছে। আশিয়ান কিছুটা লজ্জায় আর তাকাতে পারছে না। উদিতাকে আজ অনেক সুন্দর লাগছে। গর্জিয়াস পাথরের কারুকাজ করা টিয়াল গ্রিন কালারের ফুলহাতা ও প্রচুর ঘের দেয়া লং গাউন পরেছে সে। সাথে আছে সেইম কালারের বড় হিজাব ও নেকাব। উদিতার চোখজোড়া অনেক সুন্দর করে সাজানো হয়েছে। আর কিছুই দৃষ্টিগোচর হবে না কারো একমাত্র ওর চোখজোড়া ছাড়া। উদিতা আস্তে আস্তে নিচে এসেই শাহরিয়ারকে জড়িয়ে ধরল। শাহরিয়ারও পরম মমতায় জড়িয়ে ধরে তার আদরের ছোট্ট বোনটাকে। উদিতা তার ভাইকে কুশল বিনিময় করে তারপর গিয়ে নিজের বাবাকে জড়িয়ে ধরে। মিয়ানিসুল মেয়ের মাথায় চুমু খেয়ে আদুরে কণ্ঠে তাকে নানা কথা জিজ্ঞেস করলেন। উদিতাও হাসি মুখে জবাব দিল। আরও চোখে আশিয়ানের দিকে এক পলক তাকাল উদিতা। আশিয়ানকে কোনো হিরোর চাইতে কম লাগছে না। কালো শার্টের ওপর টিয়াল গ্রিন কালারের মখমলের ব্লেজার ও কালো প্যান্ট তার পরনে। চুলগুলো জেল দিয়ে একপাশে সেট করে রাখা। হাতে এপল ব্র্যান্ডের ওয়াচ। পায়ে ফরমাল শোজ। সবকিছু মিলিয়ে তাকে জোশস লাগছে দেখতে। সবশেষে উদিতাকে আশিয়ানের পাশে এনে দাঁড় করিয়ে প্রচুর ফটো তোলা হল। আশিয়ান উদিতার হাত নিজের হাতের ভাঁজে নিয়ে বাইরে বেরোল স্টেজে যাওয়ার জন্য। তাদের একসাথে হেঁটে আসার দৃশ্য ভিডিও করা হচ্ছে। উদিতা আশিয়ানের দিকে তাকালো, আশিয়ানও একই সময়ে উদিতার দিকে তাকালো। দুজনের চোখে চোখ পড়া অবস্থায় একটা ছবি তুলে ফেলল ফটোগ্রাফার। আশিয়ানদের কাজিনরা মুখে আঙ্গুল পুড়ে সিটি বাজাতে লাগল। তাসকিন, আলেয়া ও আশিয়ান উদিতা তাদের ওপর ফুলের পাপড়ি অনবরত বর্ষিত হতে লাগল। খুবই সুন্দর মুহূর্তটা। স্টেজে ওঠার পর তাদের সিঙ্গেল ফটো, গ্রুপ ফটো, ফ্যামিলি ফটো সবরকমের ফটো তোলা হল। সবাই খুশি এরকম নতুন দুটো পরিবারের সাথে সম্পর্ক জুড়ায়। এত আনন্দ করে খাওয়া দাওয়া শেষে অনুষ্ঠান সম্পন্ন হল। আজকে আশিয়ানদের বাসায় উদিতা ও আলেয়ার পরিবারের সবাই থাকবে। বাইরের গেস্ট হাউস খুলে দেয়া হল অতিথিদের থাকার জন্য। আজকে আবারও নতুন করে বাসর ঘর সাজানো হয়েছে নতুন কপোতকপতিদের জন্য। বরং আগের রাতের থেকে আজকে অনেক বেশি সুন্দর করে বাসর ঘর ফুল টুল দিয়ে সাজানো হয়েছে। উদিতা সেই কখন থেকে ফুলে সাজানো বিছানার মধ্যমণি হয়ে বসে আছে আশিয়ানের অপেক্ষায়। এশার নামাজ আগেই আদায় করে নিয়েছে সে। আশিয়ানের আসার নামগন্ধও নেই। প্রায় অপেক্ষা করতে করতে রাত প্রায় 12টার দিকে রুমে এলো আশিয়ান। আজ আর ওসব ছাইপাশ গিলেনি। এই মুহূর্তে আশিয়ানের মুডটা প্রচুর গম্ভীর হয়ে আছে। মুড ঠিকই ছিল, কিন্তু তার এক বন্ধুর ব্রেকআপের কাহিনী শুনে তার মেজাজটা বিগড়ে গেছে। যার কারণে এই মুহূর্তে উদিতাকে তার কাছে ইলিয়ানা ও তার ফ্রেন্ড মাসুদের গার্লফ্রেন্ড সারার মতো লোভী মনে হচ্ছে। আশিয়ান গম্ভীর মুখে এসে বিছানায় উদিতার সামনে মুখোমুখি হয়ে বসল। উদিতা বিনয়ী কণ্ঠে সালাম দিল আশিয়ানকে। আশিয়ানও আগের ন্যায় গম্ভীর হয়ে সালামের জবাব দিল। আশিয়ান তীক্ষ্ণ নজরে তাকিয়ে আছে উদিতার দিকে। মেয়েটাকে দেখতে তো অনেক নিষ্পাপ মনে হয়, কিন্তু আদৌ কি সে ততটা নিষ্পাপ? কে জানে। উদিতাকে বাজিয়ে দেখার জন্য আশিয়ান গলা খাকারি দিয়ে বলে ওঠে। আশিয়ান, শুনেছি বাসর রাতে নতুন বউকে কিছু না কিছু গিফট দিতে হয়। গতকালকে তো প্রথম বাসর ছিল, বাটমাতাল থাকায় তোমাকে কিছু দিতে পারিনি। আম সো সরি ফর দ্যাট।
আজ তো দ্বিতীয় বাসর রাত, তা তুমি আমার কাছ থেকে কি গিফট চাও বলো, আমি অবশ্যই দিব। তীক্ষ্ণ চোখে সে তাকিয়ে আছে বিছানার মধ্যমণি হয়ে গর্জিয়াস টিয়াল গ্রিন রঙের লং গাউন ও হিজাব পরিহিতা অবস্থায় বসে থাকা তার অতি সুন্দরী বউটির দিকে। আশিয়ান মনে মনে তাচ্ছিল্যের হাসি হেসে নিজেকে বলল, তুমি কি চাইবে জানা আছে আমার। তোমরা সব মেয়েকেই আমি খুব ভালো করে চিনি। হয়তো বাড়ি, গাড়ি, টাকা পয়সা অথবা ডায়মন্ড নেকলেস ও রিং এসবই চাইবে। তুমিও যে ইলিয়ানার মতো লোভী হবে না তার কোনো গ্যারান্টি আছে কি? মেয়ে মাত্রই ছলনাময়ী, স্বার্থপর ও লোভী, এর জন্যই তো মেয়েজাতির উপর খুব ঘৃণা হয় আমার। তোমাদেরকে বিশ্বাস করাটাই যে বোকামি। দীর্ঘশ্বাস ফেলে উদিতা খুবই নিবিড়ভাবে আশিয়ানের চোখের দিকে তাকিয়ে আছে। হঠাৎ মিহি স্বরে আস্তে করে প্রশ্নবাণ ছুড়ে দিল সে আশিয়ানকে। উদিতা, যদি কিছু চাই, আপনি সত্যি কি দিবেন আমায়? কৌতূহলী দৃষ্টিতে উদিতার কথা শুনে কোনো চিন্তাভাবনা না করেই বলে দিল আশিয়ান। আশিয়ান, বলো কি চাও, যা চাইবে অবশ্যই তাই দিব তোমায়। উদিতা, সারা জীবন, এমনকি মৃত্যুর আগ অবধি আপনার সাথে থাকার প্রতিশ্রুতি চাই আমি। দিবেন? কিছুটা কাতর দৃষ্টিতে উদিতার বলা কথা শুনে যারপরনাই বিস্মিত হল আশিয়ান। কথারা যেন দলা পাকিয়ে আটকে গেছে তার গলায়। সে ভাবেনি কখনো এমন কিছুর আবদার করবে উদিতা। তার মানে কি তার ধারণা ভুল? সব মেয়েরা তাহলে এক নয়? চিন্তার গভীরে ডুবে যাওয়ার আগেই শোনা গেল উদিতার কথা। উদিতা, জানেন, আমার আবদার না খুবই সামান্য। তাও প্রিয়জন ছাড়া আমি কারো কাছে কখনো কিছুর আবদার করিনি। আর এখন থেকে আপনিই তো আমার জীবনের সব। শুনেছি সময় থাকতে মূল্যবান জিনিসের কদর করতে হয়, হারিয়ে গেলে তখন আফসোসের সীমা থাকে না। আমিও আমার সেই মূল্যবান জিনিসটির কদর রাখতে চাই। আর আমার সেই মূল্যবান সম্পদটি হলেন আপনি। আপনাকে ভালোবেসে আপনার সাথেই সারাটি জীবন কাটিয়ে দিতে চাই আমি। আপনার টাকা পয়সা ও এত বিশাল সম্পত্তির উপর আমার কোনো প্রকার কোনো লোভ নেই। জীবনে টাকা পয়সাই সব নয়, একটা জীবনে ভালোবাসার মানুষ থাকলে আর কি চাই। আমার চাওয়াটাও ঠিক সেই রকম। আমি আপনাকে চাই, আপনার সমস্ত ধ্যান ধারণা ও আপনার সমস্ত চিন্তাভাবনা জুড়ে আমি থাকতে চাই। আপনার হাতে হাত রেখে একসাথে পথ চলতে চাই, আপনার চোখে আমার জন্য হাজারো মুগ্ধতার ভিড়ে একটুকরো ভালোবাসা দেখতে চাই। প্রতিটা সেকেন্ডে আপনাকে ভালোবাসি তার প্রমাণ দিতে চাই, আপনার ঠোঁটের মুচকি হাসিটার কারণ হতে চাই আমি। পূরণ করবেন তো আমার এই চাওয়াটা? মুচকি হেসে জানতে চাইল উদিতা। আশিয়ান দীর্ঘ এক মুহূর্ত তাকিয়ে রইল উদিতার দিকে। তারপর হুট করে বসা থেকে উঠে দাঁড়াল। চলে যাওয়া ধরতেই উদিতা আশিয়ানের এক হাত আচমকা টেনে ধরল। হাত ধরতেই দাঁড়িয়ে পড়ে আশিয়ান। পিছু ফিরে তাকানোর সাহস পায় না সে। মেয়েটার ওই মায়াবী চোখজোড়া যে মারাত্মক টানে তাকে। উদিতা, আমি ছাড়া অন্য কোনো মেয়ের দিকে তাকাবেন না আপনি, এটা আমার অনুরোধ, কারণ আপনার সবকিছু জুড়ে এখন থেকে আমি থাকব। অতীতে আপনি কি করেছেন না করেছেন তা জানার বিন্দুমাত্র আগ্রহ নেই আমার। আপনার আগের জীবনে কে ছিল তাও জানার ইচ্ছা নেই, কিন্তু এখন থেকে আমিই আপনার জীবনের সব, এ কথাটা মাথায় ঢুকিয়ে নিন ভালো মতন। যাই হয়ে যাক না কেন, আমি আমার স্বামীর ভাগ কিছুতেই ছাড়ব না, কারণ আপনি একান্তই আমার ব্যক্তিগত সম্পদ, যা গতকালকে আমার নামের দলিলে লেখা হয়ে গেছে। আশা করি আপনি বুঝতে পারছেন। আশিয়ান উদিতার সমস্ত কথা শুনে একবার উদিতার দিকে তাকাল।
তারপর সেন্টার টেবিলের ওপর থেকে সিগারেটের প্যাকেটটা হাতে নিয়ে দ্রুতগতিতে বারান্দার দিকে চলে গেল। উদিতা দীর্ঘশ্বাস ফেলে তার যাওয়ার পানে তাকিয়ে মনে মনে বলল, উদিতা, আজ আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম স্বামী মহাশয়, এমনও একদিন আসবে যে তখন আপনি আমাকে প্রতিনিয়ত চোখে হারাবেন, পদে পদে আমাকে ভালোবাসি কথাটি বলবেন, আমার মাঝে নিজেকে বিলীন করে দেবেন, আমার প্রতিটি নিঃশ্বাসে একরাশ মুগ্ধতা খুঁজবেন। সেই দিনের আর বেশি দেরি নেই কিন্তু। তখন আপনার মনের সমস্তটা জুড়ে একমাত্র আমি থাকব। আমার রাজত্ব চলবে সেখানে। মুচকি হেসে এদিকে নিজের খোলামেলা বারান্দার মতো রুফটপে সুইমিং পুলের পাশে একটা ইজি চেয়ারে বসে দুলে দুলে সিগারেটের ধোঁয়া খোলা আকাশে মুখ দিয়ে উড়াচ্ছে আশিয়ান। আশিয়ানের খুব ভালো বন্ধু মাসুদ। উদিতার মতো সুন্দরী ও ধার্মিক মেয়ে সারার সাথে তার 5 বছরের মতো রিলেশন। মাসুদ পাগলের মতো ভালোবাসে তাকে। কিন্তু ওই মেয়েটা মাসুদকে ঠিক সেভাবেই ঠকিয়েছে যেভাবে ইলিয়ানা আশিয়ানকে ঠকিয়েছিল। মাসুদের থেকে দ্বিগুণ বড়লোক ছেলের সাথে সম্পর্কে জড়িয়েছে সারা। অথচ সে ধার্মিক এবং পর্দানশীল। এইসব কথা মাসুদের কাছ থেকে শোনার পর উদিতার প্রতি যাও একটু ভালো ধারণা জন্মেছিল আশিয়ানের তা নিমিষেই ধূলিসাৎ হয়ে গেছে। এজন্যই উদিতার এসব কথা শুনে মন গলেনি তার। বরঞ্চ মনে হয়েছে উদিতাও ইলিয়ানার মতো ভালো মানুষের নাটক করছে। দুনিয়াতে সব মেয়েরাই ধোঁকাবাজ। কোনো মেয়েই প্রকৃত অর্থে কাউকে মন থেকে ভালোবাসে না। আশিয়ান মনে মনে ভাবছে উদিতাকে আরও বেশি করে টেস্ট করতে। দেখা যাক মেয়েটা সত্যি তার জন্য পারফেক্ট কিনা। আশিয়ান এসবই ভেবে ভেবে সিগারেট খাচ্ছিল। হুট করে উদিতা আশিয়ানের সামনে এসে দাঁড়িয়ে তাকে অবাক করে দিয়ে আশিয়ানের হাত থেকে সিগারেটটা টেনে নিয়ে ফেলে দিল দূরে। আশিয়ান গম্ভীর হয়ে উদিতার দিকে তাকাল। রাগ হচ্ছে তার ভীষণ, কিন্তু রাগটা সে দেখাতে পারছে না। মনে মনে অবাক হচ্ছে উদিতার সাহস দেখে। মেয়েটার চোখে মুখে এতটুকুও ভয় নেই। আশিয়ানকে আরেক দফা অবাক করে দিয়ে উদিতা নরম কণ্ঠে বলল, উদিতা, আজকে থেকে এসব ছাইপাশ খাবেন না আপনি। আমি এসব পছন্দ করি না। মানলাম আপনি প্রেমে ব্যর্থ হয়ে ছ্যাঁকা খেয়েছেন, তাই বলে এভাবে নিজের ক্ষতি করবেন? এতে তো আপনার কোনো দোষ নেই। দোষ সেই মেয়েটার যে আপনার কদর বুঝেনি। তার জন্য আপনি নিজের ক্ষতি করতে পারেন না। মনে রাখবেন, এখন আপনি একা নন, আপনার সাথে আমার জীবনটাও জুড়ে আছে কিন্তু। তাই যা করবেন ভেবেচিন্তে করবেন। আশিয়ান ভীষণ গম্ভীর হয়ে উদিতাকে জবাব দিল, আশিয়ান, আমার কাজে বাধা প্রদানকারীকে আমি মোটেও পছন্দ করি না। আর আমি কি করব না করব তার কৈফিয়ত আমি তোমাকে দেব কিসের জন্য? উদিতা, আমি আপনার স্ত্রী, তাই এটুকু অধিকার তো আমার আছে। এতদিন আপনি নিজের মর্জি মতো চললেও এখন থেকে কিছু ক্ষেত্রে আমার কথা মতো চলতে হবে আপনার। আল্লাহ কিন্তু আপনার জন্যেই আমাকে সৃষ্টি করেছেন। জানেন আমি এত রাগী মুডি বা বদমেজাজি গম্ভীর টাইপের না হলেও আপনার মতো ঘাটতারা টাইপের। যদিও আমি কখনো কারো সামনে সেটা প্রকাশ করিনি। তবে আজ থেকে আপনি দেখবেন আমার একরোখামি। যাই হোক, আর কখনো সিগারেট খাবেন না। আশিয়ান বিরক্তি নিয়ে তাকালো উদিতার দিকে। মুখে কিছু বলল না। বিনিময়ে উদিতা মুচকি হাসি উপহার দিল তাকে। আশিয়ান গমগমে গলায় বলল, আশিয়ান, রুমে যাও। গিয়ে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ো। আমার রুমে আসতে দেরি হবে। উদিতা বেশ কিছুক্ষণ চুপ থেকে আশিয়ানের কথার কোনো উত্তর না দিয়ে পাল্টা বলে উঠল, উদিতা, আপনার বন্ধুকে তার জিএফ ছেড়ে দিয়েছে তাই বলে আপনি আমাকেও তার জিএফের কাতারে ফেলে দিবেন? জানেন অজান্তেই আপনি আমাকে চরিত্রহীনা ভেবে বসে আছেন। অথচ আজতক আমার কোনো ছেলে কাজিনও আমাকে দেখেনি।
আপনার বন্ধুর জিএফ আমার মতো ধার্মিক এবং পর্দানসীন, তাই এটা ধারণা করে নিলেন যে ওর মতো আমিও লোভী এবং আপনার থেকে ভালো কোটিপতি কাউকে পেলে আমিও চলে যাব। কেন এত অবিশ্বাস নিজের বিয়ে করা স্ত্রীর ওপর? আমাকে দেখে আপনার কোনো এঙ্গেল থেকে লোভী বলে মনে হয়? আরে ওই মেয়েটা যদি সত্যি এত ধার্মিক হতো তাহলে সে বিএফ বানালো কিভাবে? সে জানে না ইসলামে এ ধরনের রিলেশন হারাম। তার ওপর 5 বছরের রিলেশন অনায়াসে ভেঙে দিয়ে অন্য একটা ছেলের সাথে সম্পর্কে জড়িয়েছে। তা আমার মাঝে কি এ ধরনের কোনো কিছু দেখেছেন আপনি? এরকম কোনো রেকর্ড আছে আমার? বলুন। কিছুটা রেগে গিয়ে আশিয়ান কিছুটা অবাক হল উদিতার কথা শুনে। সে বুঝতে পারল না উদিতা এসব কি করে জানল। আশিয়ান অবাক হয়ে জিজ্ঞেস করল, আশিয়ান, তোমাকে ওসব কে বলেছে? কোথা থেকে শুনেছ তুমি? উদিতা, আপনার বন্ধু যখন আপনাকে এসব বলেছে তখন আমি আপনার পাশেই বসেছিলাম, মনে নেই? সে যাকগে, কোথা থেকে জানছি সেটা ফ্যাক্ট না, ফ্যাক্ট তো এটাই যে আপনি আমাকে অবিশ্বাস করেন, তাও অন্যের কথা শুনে। যারা অন্যের কথা শুনে বিচার করে তারা কখনো ভালো মানুষ হতে পারে না। তারা নির্বোধ হয়, বোকা হয়। মানুষের কথায় তারা নিজের পায়ে কুড়াল মারে। জানেন, আপনার বিরুদ্ধে অনেক কথা আমার কানে এসেছে, আপনার আপন মানুষরাই আমাকে কত কিছু বলেছে আপনার ব্যাপারে। কিন্তু আমি একটা কথাও বিশ্বাস করিনি, কারণ আপনাকে প্রথম দেখেই আমি বুঝতে পেরেছিলাম আপনি ঠিক কেমন মানুষ। কাউকে চিনতে যুগ লাগে না, আমারও লাগেনি। সেই বিশ্বাসের জোরে আমি আপনার বিরুদ্ধে শোনা একটা কথাতেও কর্ণপাত করিনি, কারণ আমি নিজের চোখে না দেখা অবধি কারো মুখের কথা বিশ্বাস করে বসে থাকি না। যাই হোক, শেষ একটা কথাই বলবো, এখন থেকে তো আমি আপনার চোখের সামনেই থাকব, ভালো করে দেখে তারপর জাজ করে বলবেন আমি কেমন, আর আমার চরিত্রটাই বা কিরূপ। অন্য কারো কথা ধরে বিশ্বাস করে বসে থাকবেন না প্লিজ, এটা আমার অনুরোধ। এসব বলতে গিয়ে কিছুটা চাপা অভিমান ও রাগে উদিতার ফর্সা গাল, নাক লাল হয়ে গেল। চোখ থেকেও যেন আগুন বের হচ্ছে। আশিয়ানের মতিগতি বুঝতে একটুও অসুবিধে হয়নি উদিতার। রাগে হনহন করে বারান্দা থেকে প্রস্থান নিল সে। আশিয়ান একদৃষ্টিতে তাকিয়ে রইল উদিতার যাওয়ার পানে। সত্যিই তো, উদিতা একবর্ণও মিথ্যে বলেনি। এক দুজন খারাপ হলে কি সবাই খারাপ হয়ে যায়? এখন পর্যন্ত একবারও উদিতার সম্পর্কে খারাপ কিছু শুনেনি সে। কোনো বেড রেকর্ড পায়নি। তারপরও অজান্তেই উদিতাকে কষ্ট দিয়ে ফেলল সে। রাগে নিজের চুল নিজেই টানতে লাগল আশিয়ান। উদিতা আলমারি থেকে কাপড় বের করে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। খুব কষ্ট পেয়েছে সে আশিয়ানের এমন মনোভাবে। সব মেয়েরাই কি একরকম হয়? কিছু মেয়েরা তো শুধু একমুঠো ভালোবাসা চায়। আশিয়ান কেন তাকে বুঝল না? রাগে দুঃখে উদিতা কিছুক্ষণ নীরবে চোখের জল বিসর্জন দিয়ে কাপড় পাল্টে ফ্রেশ হয়ে রুমে এসে বিছানার একপাশে শুয়ে পড়ল। আশিয়ান যদি ঠিক হয় তাহলে আজকে উদিতার দেয়া লজ্জাটাই যথেষ্ট। আর জীবনে অন্য কারো কথায় নিজের স্ত্রীকে জাজ করতে যাবে না। উদিতা ঘুমিয়ে যাওয়ার প্রায় আধা ঘন্টা পর আশিয়ান বারান্দার ডোর লক করে পর্দা মেলে দিয়ে রুমের ভেতর এসে রুমের ডোর লক করে তারপর বিছানায় এসে উদিতার পাশে শুয়ে পড়ল। উদিতা অন্যদিকে মুখ করে ঘুমিয়ে গেছে। আশিয়ান মনে মনে খুবই গিল্টি ফিল করছে। উদিতা তাকে কি ভাবছে মনে মনে আল্লাহ জানেন। আশিয়ান ঘুমন্ত উদিতার মুখ পানে একবার তাকাল। কি নিষ্পাপ চেহারা! এ চেহারা কখনো কাউকে ধোঁকা দিতে পারে না। এ চেহারায় কোনো কলুষতা নেই। একদম সরল একটা মেয়ে সে।
আশিয়ান উদিতাকে দুহাত দিয়ে জড়িয়ে ধরে নিজের একদম কাছে টেনে আনল। উদিতা তো বেদম ঘুমে ব্যস্ত। উদিতার কাঁধ থেকে জামার হাতা একটু নামিয়ে সেখানে মুখ ডুবিয়ে দিল আশিয়ান। উদিতা একটু নড়েচড়ে উঠল এমন স্পর্শে। আশিয়ান টাইট করে নিজের সাথে মিশিয়ে উদিতাকে ঘুমানোর চেষ্টা করতে লাগল। একটা সময় উদিতার কাঁধে চুমু খেতে খেতে ঘুমিয়ে পড়ল সে। মাঝরাতে উদিতা খেয়াল করল যে সে একদম আশিয়ানের সাথে মিশে শুয়ে আছে। অস্বস্তি লাগছে আশিয়ানের এভাবে জড়িয়ে ধরায়, কিন্তু কিছু করার নেই। দীর্ঘশ্বাস ফেলে এভাবেই শুয়ে পড়ে সে। আশিয়ানের এক হাত উদিতার জামার ভেতরে পেটের ওপর বিচরণ করছে। হাতটা বের করতে পারল না উদিতা। আশিয়ানের মতো এমন বডিবিল্ডার যুবকের কাছে তার তুলোর মতো কিশোরী শরীরের শক্তি একদম নস্যি। আশিয়ানের শ্বাসপ্রশ্বাস উদিতার গলায় এসে আছড়ে পড়ছে ক্রমাগত। উদিতা কেঁপে কেঁপে উঠছে এরকম হওয়ায়। একটা সময় সেও আর চোখ টেনে খুলতে পারল না, হারিয়ে গেল ঘুমের দেশে। পরদিন সকাল 5টায় ঘুম থেকে ওঠে ফ্রেশ হয়ে ওযু করে এসে ফজরের নামাজ আদায় করে নিল উদিতা। আশিয়ান মরার মতো ঘুমাচ্ছে। উদিতা আশিয়ানের দিকে তাকিয়ে মনে মনে বলল, যত ঘুমানোর ঘুমিয়ে নিন আজ আর কাল, এরপর থেকে দেখব নামাজ না পড়ে কিভাবে ঘুমাতে পারেন আপনি। এই দুটো দিন আপনার স্বাধীনভাবে উড়ার দিন। তারপর থেকে আমার হুকুম জারি হবে। কি বদলোক রে বাবা, নামাজ কালামের প্রতি কোনো আগ্রহই নেই দেখা যায়। জানতাম না এরকম কোনো মানুষ আছে। উদিতা নামাজ শেষে নিচে চলে গেল। এত সকাল বাসার কেউ ঘুম থেকে ওঠেনি। তবে উদিতা জানে এ সময় তার পরিবারের সবাই ঘুম থেকে ওঠে পড়ে। যেহেতু ওরা আজকে এ বাসার মেহমান সেহেতু উদিতার দায়িত্ব তাদের সবকিছুর খেয়াল রাখা। কারণ সে ব্যতীত আর কেউ জানবে না কখন তাদের কি প্রয়োজন হয়। এই সময়টাতে মিয়ানিসুল রং চা ও শাহরিয়ার দুধ চা খায়। তাই উদিতা রান্নাঘরে যাচ্ছে তাদের জন্য নাশতা বানাতে। রান্নাঘরে কেউ নেই, পুরোই ফাঁকা। উদিতা তার বাবা ভাইয়ের জন্য চা বানাতে লাগল, সাথে হালকা কিছু নাশতা, যেমন রুটি, পরোটা। রাতের রান্না করা মাংসের তরকারি ও সবজি গরম করে নিল। ফ্রিজ থেকে দুধ বের করে সেটা গরম করে দুটো মগে নিয়ে নিল তার ভাতিজা ও বোন পোর জন্য। সবার জন্য একে একে নাশতা তৈরি করে নিয়ে ট্রেতে করে প্রথমে ভাই ও বোনের রুমে গিয়ে নক করল। ওরা দরজা খুলে দিতেই তাদের জন্য নির্দিষ্ট নাশতাগুলো দিয়ে এখন বাবা মায়ের রুমে গেল সে। নক করতেই মিসেস আনিতা দরজা খুলে দিলেন। মেয়েকে দেখতে পেয়ে মিষ্টি হাসি দিলেন তিনি। উদিতাও প্রত্যুত্তরে হাসল। সালাম দিয়ে রুমে ঢুকল সে। মিয়ানিসুল একটা ম্যাগাজিন পড়ছেন বিছানায় আধশোয়া হয়ে বসে। উদিতাকে দেখতে পেয়ে শটান হয়ে বসলেন তিনি। হাত থেকে ম্যাগাজিনটা রেখে উদিতার দিকে তাকিয়ে হাসিমুখে উচ্ছ্বসিত কণ্ঠে বললেন, মিস্টার আনিসুল, আরে আমার মামুনি যে। বসো আম্মু, এখানে বসো। উদিতা মায়ের হাতে নাশতার ট্রেটা এগিয়ে দিয়ে বাবার কাছে বসে কথা বলতে লাগল হাসিমুখে। মিসেস আনিতা আনমনে হাসলেন মেয়ের কাজ দেখে। শ্বশুর বাড়িতে এসেও নিজের মা বাবার যত্নের কথা ভুলেনি। মিয়ানিসুল প্রতিদিনকার মতো মেয়ের হাতের চা তৃপ্তি নিয়ে খেলেন। উদিতা বেশ কিছুক্ষণ তাদের সাথে কথা বলে আবারও রান্নাঘরে চলে এলো সবার জন্য নাশতা বানাতে। পরিবারের সবাই ও অন্যান্য মেহমান ঘুম থেকে উঠতে উঠতে সকাল 9টা বেজে যাবে প্রায়। আর এখন তো 6:30টাও হয়নি পুরোপুরি। সবার জন্য মিডিয়াম সাইজের বেশ বড় ডেকচিতে করে ডিমের পোলাও রান্না করল উদিতা। সাথে ঝালঝাল করে গরুর মাংসের রেজালা ও সালাদ রান্না করল। স্যান্ডউইচও বড় এক বোল বানালো সে কয়েকজনের রুচির কথা চিন্তা করে।
আশিয়ানের জন্য আলাদা করে নরমাল কফি বানিয়ে রুমে চলে এলো উদিতা রান্নাঘরের সবকিছু সুন্দর করে গুছিয়ে। রুমে এসে দেখল আশিয়ান সবেমাত্র ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বেরিয়েছে। উদিতাকে কফির মগ হাতে দেখতে পেয়ে টাওয়েল নিয়ে এগিয়ে এসে উদিতার হাত থেকে মগটা নিল আশিয়ান। উদিতা আশিয়ানের থেকে টাওয়েল নিয়ে কিছু না বলে বারান্দায় গিয়ে মেলে দিল। আশিয়ান ভ্রু কুঁচকে তাকালো উদিতার যাওয়ার দিকে। এভাবে ইগনোর করল কেন সে? সারাটা সময় উদিতা আশিয়ানকে ইগনোরই করল। একটা কথাও নিজে থেকে বলল না, শুধু হুহাতেই জবাব দিয়েছে। আশিয়ান বিষয়টা একটুও সহ্য করতে পারছে না। কেউ তাকে জীবনেও এরকম এড়িয়ে চলেনি। আর আজ এই মেয়েটা কি সুন্দর অবলীলায় তাকে ইগনোর করে যাচ্ছে। এটা কি সহ্য করার মতো? তারপরও আশিয়ান নিজে থেকে বেহায়ার মতো কথা বলতে চাচ্ছে, কিন্তু উদিতা পাত্তাই দিচ্ছে না। উদিতার এমন ঠান্ডা মাথায় এড়িয়ে চলা আশিয়ানের মেজাজটা বিগড়ে দিয়েছে পুরো। বাসার সবাই ঘুম থেকে ওঠার ফ্রেশ টেশ হয়ে ডাইনিং রুমে এসে উদিতার হাতের সকালের নাশতা খেয়ে সবার মনটা ভরে গেল। কারণ খাবারগুলো ভীষণ সুস্বাদু ও মজাদার হয়েছে খেতে। সবাই তো উদিতার প্রশংসায় পঞ্চমুখ। আশিয়ান নিজেও মনে মনে প্রশংসা না করে পারল না উদিতার। সত্যি মেয়েটার রান্নার হাত দারুণ। আজ দুপুরের খাওয়া দাওয়ার পর উদিতা ও আলেয়া নিজের বাবার বাসায় যাবে রীতি অনুযায়ী। আশিয়ান ও তাসকিনও যাবে তাদের সাথে। তবে আলেয়া যাবে তার বাসায় আর উদিতা যাবে নিজের বাসায়। আলাদা আলাদা গন্তব্য তাদের। উদিতা একটা শাড়ি পরে তার উপর ঢিলাঢালা একটা বোরকা পরে নিল। সাথে বড় দেখে খিমারের হিজাবও পরল। আশিয়ান শুধু চেয়ে চেয়ে দেখল, কিছু বলল না। উদিতা যে এতটা রাগ করবে ভাবেনি সে। সরি বলারও সুযোগ পাচ্ছে না। এই মুহূর্তে তার মনে হচ্ছে লোকে ঠিকই বলে, বিয়ের পর ছেলেরা বাঘ থেকে বিড়াল বনে যায়। নিজেকেও এমন মনে হচ্ছে। কারণ এই সেই আশিয়ান যে জীবনেও কখনো কাউকে সরি বলেনি, ইভেন ভুল করলেও না। অথচ আজ নিজের বউকে কিভাবে সরি বলবে সেটাই বুঝে পাচ্ছে না আশিয়ান। সবার কাছ থেকে বিদায় নিয়ে উদিতা ও আশিয়ান অবশেষে রওনা দিল তাদের গন্তব্যের উদ্দেশ্যে। উদিতা আজ তার নিজের বাসায় যাচ্ছে, এজন্য সে অনেক খুশি। আশিয়ান এই মুহূর্তে চুপচাপ বসে বসে ফোন টিপছে, আর তার ড্রাইভার গাড়ি চালাচ্ছে। প্রায় আধা ঘন্টা পর ওরা সবাই উদিতাদের বাসায় পৌঁছে গেল। বাসার সবাই আশিয়ানকে আপ্যায়ন করতে ব্যস্ত হয়ে পড়ে। উদিতা এক ফাঁকে নিজের রুমে চলে গেল। রুমে গিয়ে বোরকা ও শাড়ি চেঞ্জ করে একটা ঢিলাঢালা ফুল হাতার লং গাউন পরেছে সে। গরম লাগছে ভীষণ তার। একটু বাইরে গিয়ে ভাবিকে ইশারা দিয়ে বলল আশিয়ানকে রুমে পাঠিয়ে দিতে। বেচারা গরমে নিশ্চয়ই হাঁপিয়ে গেছে। উসামা আশিয়ানকে রুমে পাঠিয়ে দিল উদিতার কথা মতন। আশিয়ানের জন্য টাওয়েল ট্রাউজার ও একটা গেঞ্জি বের করে রেখেছিল উদিতা। আশিয়ান রুমে আসতেই উদিতা সেসব এগিয়ে দিল তাকে। আশিয়ান যেন হাঁপ ছেড়ে বাঁচল। তার প্রচুর গরম লাগছে। উদিতা কাপড় এগিয়ে দিতেই আশিয়ান সেসব নিয়ে ওয়াশরুমে চলে গেল শাওয়ার নিতে। আশিয়ানের গোসল শেষ হতে উদিতা ততক্ষণে আশিয়ানের জন্য এক গ্লাস ঠান্ডা লেবুর শরবত নিয়ে রুমে চলে এসেছে। আশিয়ান চুল না মুছেই টাওয়েল রেখে উদিতার হাত থেকে শরবতের গ্লাসটা নিয়ে ঢকঢক করে সব শরবত পান করে নিল। উদিতা রুমের ফ্যানের বাতাস ফুল স্পিডে ছেড়ে দিল। আশিয়ান সিম্পল বিছানাটায় গিয়ে আরামে বসল। ফ্যান সোজা তার মাথার ওপর চলছে। উদিতা গ্লাসটা টেবিলে রেখে টাওয়েল হাতে এগিয়ে এলো আশিয়ানের কাছে। কোনো কথা না বলে আশিয়ানের মাথা মুছে দিতে লাগল সে। আশিয়ান অবাক হয়ে উদিতার দিকে তাকিয়ে আছে। উদিতা ভালো করে আশিয়ানের মাথা মুছে দিয়ে বলল আশিয়ানকে শুয়ে পড়তে।
কারণ আশিয়ানের চোখ কেমন লাল হয়ে আছে। উদিতা বুঝতে পারল যে আশিয়ানের মাথা ব্যথা করছে। উদিতা রুমের দরজা লাগিয়ে এসে আশিয়ানের পাশে বসে আশিয়ানকে বলল তার কোলে মাথা রেখে শুতে। আশিয়ান টু শব্দ না করে উদিতার কথা মতো কাজ করল। উদিতার কোলে মাথা রেখে শুয়ে পড়ে সে। উদিতা আশিয়ানের মাথার চুল আলতোভাবে টেনে দিতে লাগল। আশিয়ান আরামে চোখ মুদে ফেলেছে। এরকমটা তার মা এতদিন করতেন আর আজ উদিতা করছে। হয়তো আশিয়ানের জন্য স্ত্রী বাছাইয়ে মিসেস ইয়াসমিন কোনো ভুল করেননি। একটা সময় আশিয়ান উদিতার কোলেই ঘুমিয়ে পড়ল। উদিতা আশিয়ানের মুখের দিকে তাকিয়ে একটা বড় করে নিঃশ্বাস ফেলে। সন্ধ্যার একটু আগে আশিয়ানের ঘুম ভাঙল। আশিয়ানের রুমের মতোই উদিতার রুমে কোনো সাউন্ড নেই। একদম আরামদায়ক পরিবেশ। যদিও আশিয়ানদের বাসার মতো এই বাসা মোটেও বিলাসবহুল নয়, তারপরও শান্তির নীর। আশিয়ান খেয়াল করে দেখল সে বালিশে মাথা রেখে শুয়ে আছে। রুমে উদিতা নেই। জানালাগুলোতে ভারী পর্দা টাঙানো, যার ফলে বাইরের আলো রুমে বেশি প্রবেশ করতে পারছে না। আশিয়ান শোয়া থেকে উঠে বসল। মনটা উদিতাকে খুঁজে বেড়াচ্ছে। মাথাটাও ব্যথা করছে তার। বাসা থেকে ঔষধও আনেনি সে। চলবে।